আজকে আমরা রেকর্ড করার কারণ হলো যে প্রতি গ্রুপে তো আসলে কথা বলা যায় না, তো আমরা প্ল্যান করছি যে কথাটা বলে এরপর থেকে ইউটিউবে দিলে ও দেখে নিবে। সব গ্রুপের তো কথা একরকম, হ্যাঁ প্রায় একরকম। গতবার করছিলাম, দুঃখের বিষয় সাউন্ডটা যায় না, রেকর্ড হয়েছে সাউন্ড নাই, এই কারণে করা। তো আমরা প্রথমে পরিচয় হই, আপনার পরিচয় করবো। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। আপনি বসে বসে করেন। আপনারা হাজবেন্ড ওয়াইফ আমাদের অবকাশের মধ্যে বুকিং করছেন, আর প্যাকেজ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড না ইকোনমি। আপনি প্যাকেজের রেট প্রাইস কত টাকা দিচ্ছেন? 1.35 শেয়ারিং এ দিচ্ছেন না? আচ্ছা, তাহলে আমাদের রুম দেওয়া আছে সিঙ্গেল, আমরা বলা হয়েছিল সিঙ্গেল, আমরা দুজন এক রুমে, তাহলে ইকোনমি ডাবল শেয়ার। আচ্ছা, আপনার? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। জি, আমার হচ্ছে রাকিব ভাইয়ের মত। হ্যাঁ, কোন প্যাকেজ? স্ট্যান্ডার্ড কোন প্যাকেজ? আমি নিজেও কত টাকা দিয়েছেন? এইটা টাকাটা হচ্ছে পে করতেছেন হচ্ছে আমার খালাতো ভাই। তো হ্যাঁ, আমি 1 টাকা দিয়েছিলাম, এরপরে কত টাকা হচ্ছে আমি ফিগারটা জানেন না? জানি না। আচ্ছা, আপনার? আমার বলতে আসছে যে ইয়ে থেকে আরাফাত, নিকুঞ্জে আরাফাত। আপনি? আমি আরিফ চৌধুরী। আমি দিচ্ছি স্বদেশী মোহাম্মদপুর। হ্যাঁ, কত টাকার প্যাকেজ অথবা কি নাম? আরিফ চৌধুরী। না, ইকোনমি কোয়াড শেয়ার। আপনার? আমরা হচ্ছে শতাব্দী এভিয়েশন থেকে। আমাদের দুজন প্যাসেঞ্জার আছে, ওনারা হচ্ছে ইকোনমি ডাবল শেয়ার। ওই প্যাকেজ ইকোনমি ডাবল শেয়ার। আপনি? সেম একসাথে এটা জিজ্ঞেস করার কারণটা হলো কোথায়, আমরা প্যাকেজের মধ্যে প্রথমত আমরা যে ইন্ডিটেলস যে বর্ণনাটা দেই, আমার জানা মতে দেখা মতে অন্য খুব কম এজেন্সি এত ডিটেলস দেয়, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা এগুলো খেয়াল করি না। অনেকে খেয়াল করি না, অনেকে পড়ি না, বা অনেকে বুঝি না, অনেকে ভাবি যে ভাই পরিচিত আপনি একটা ভালো দেন। এখন আসলে ভালোর তো শেষ নাই। ভালোর একটা মোবাইল 10,000 টাকাও পাওয়া যায়, আবার একটা মোবাইল 1.5 লাখ টাকাও পায়, দুইটাই স্মার্টফোন। তো সার্ভিসের যেমন গুড তেমন মিষ্টি, স্বাভাবিক বিষয় না? আবার আরেকটা কমন জিনিস আছে যে মাঝে মাঝে আমরা সালাম আলাইকুম, এখানে যে ইস্যুটা হলো যে আমরা অনেকে বুঝি বা বুঝি না। হ্যাঁ, আপনি মনে যাচ্ছেন আমাদের 28 তারিখে? না, আমার শ্বশুর যাবে। শ্বশুর আসলে ভালো হতো না? উনি হচ্ছে যে ছুটি পান না। অবশ্য আমরা ইচ্ছা করে দিনে শেষে করেছি যেন কেউ একটু আর্লি বেরিয়ে আসতে পারে। আর ঢাকার ওদিক থেকে হচ্ছে যে উনি আসবে তো হচ্ছে ইয়া থেকে, ভোলতা থেকে। ও এখন অনেক জ্যাম, ওটা অনেক আনম্যানেজেবল। জি, আচ্ছা, তাহলে আপনার প্যাকেজ স্ট্যান্ডার্ড না ইকোনমি? স্ট্যান্ডার্ড কোয়াড শেয়ার না। উনি কি একা যাবেন? না, আমার শাশুড়িও যাবে। ডাবল শেয়ার। আচ্ছা, ফাইন। তো এখানে যে কনসার্নটা হলো যে আমরা প্যাকেজের মধ্যে যে যত রকমের পয়েন্ট থাকে বা বিষয়গুলো, এগুলো আমরা অনেকে খেয়াল করি বা ক্যারি করি না, কিন্তু আমাদের প্যাকেজে আমাদের অভিজ্ঞতার আলোকে এমন কিছু নাই মনে ওখানে লেখা নেই। 90% জিনিস আমরা লিখে রেখে, এমনকি ওই যে কাপড় ধোয়ার যে বালতি থাকবে না, এটাও কিন্তু লেখা আছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। হ্যাঁ, রিমার্কসে আমরা সেটাও মেনশন করে দিয়েছি। কেন? কারণ প্রত্যেকটা নোট এক একটা অভিজ্ঞতা আমাদের। হ্যাঁ, প্রত্যেকটা নোট হচ্ছে এক একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে এটা দেওয়া। তো এখন এখানে আমরা মাঝে মাঝে কিছু জিনিসে আমরা ফেস করি, যেমন একটা গ্রুপে একবার এক গেস্ট খুব নেগেটিভ হয়ে গেছে, এক জাতীয় নেগেটিভটা কেমন, যে উনি বলছে যে আমি এত টাকা দিয়েছি, আরেকজনও এত টাকা দিয়েছে, একই ফিগার, হয়তো 1,60,000, উনি 1,60,000, উনি আছেন 5 স্টারে, ইনি আছেন 3 স্টার। তো এটাতে উনি ভাবছে যে আমরা ওনার সঙ্গে বামডান করেছি। হজ উমরার ক্ষেত্রে বাটপার বলে থাকে। ইউরোপের 20 লাখ টাকার একটা প্যাকেজে কিন্তু এই শব্দগুলো আসে না। আমি 20 লক্ষ টাকার একটা 10 লক্ষ টাকার যখন টিকিট সেল করি আপনার কাছে, আপনি কিন্তু আমার লাইসেন্স নাম্বার জিজ্ঞেস করেন না, আমার আইটার লাইসেন্স কোড কিছু জিজ্ঞেস করেন না, জিডিএস এর লগইন পাসওয়ার্ড কিছু বলেন না। এম আই রাইট অর রং? কিন্তু একটা 5 লক্ষ টাকার হজ প্যাকেজ, 1.5 লক্ষ টাকার উমরা প্যাকেজ করতে গেলে আপনি আমার কথা কাজে ঠিক থাকবে কিনা, আমার সাথে এগ্রিমেন্ট করা, আমার লাইসেন্স নাম্বার জিজ্ঞেস করা, ইত্যাদি ইত্যাদি সব বিষয়গুলো। আর তাই না? এটা কেন হয়? এটা এই জন্য হয় যে এই জিনিসটাকে আসলে ধর্মীয় বিষয়, তো এই জিনিসগুলোকে যত আমরা খুব সহজে বিশ্বাস করি, আবার খুব সহজে অবিশ্বাস করি। যেমন উনি হয়তো সিগারেট খেলে চোখে আসবে না, আমারটা আসবে, দাঁড়িয়ে টাড়িয়ে রেখে গেছে, আমি সিগারেট খাচ্ছি, আমারটাকে মানুষ একটু মন্তব্য করবেই, একটু আসে, এটা আসে, বাই ডিফল্ট আসে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো দুই পক্ষই দায়ী, আমরাও দায়ী, আবার আমাদের গেস্টরা দায়ী। জিনিসটাকে সহজে খুব একটা কথা বলে ফেলে। তো এখন দিন শেষে আপনারা আল্লাহর মেহমান,
আপনারা আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে যাচ্ছেন, আমরা মাধ্যম মাত্র। আমরা কি করেছি, আপনাকে একটা প্যাকেজ দিয়েছি। প্যাকেজে কি আছে না আছে এটা দেখে নেওয়ার দায়িত্ব আপনার। আপনি তো পেমেন্ট দিয়ে নিচ্ছেন, ফ্রি তো নিচ্ছেন না। অবশ্যই আরো 10টা 5টা এজেন্সি দেখেছেন, কথা বলেছেন, অথবা নিজে ভেবেছেন, তারপর না আপনি আমার কাছে আসছেন, তাই না? তো এই জন্য আপনার কাছে যে কনসার্নটা হলো যে এই যে বিষয়গুলো, প্রাইজিং এর যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে মানুষের মধ্যে মত দ্বিমত চলে আসে মসজিদুল হারাম মক্কাতে গিয়ে, তখন আমাদের বিষয়ে কথা হয়। তো ওই যে আপনাকে বললাম যে 5 স্টার লোকেরও 1,60,000, 3 স্টার 1,60,000 কিভাবে হতে পারে, কেউ বলতে পারবেন? এটা হচ্ছে যে রুম শেয়ারিং এর রাইট, এটা হচ্ছে 4 বেডের একটা রুম। কথার কথা যে আমাদের একটা 3 স্টারের পার রুম পার নাইট হচ্ছে 600 রিয়াল বা 300 রিয়াল ধরলাম। তো 300 রিয়াল দুজন থাকে, আর ওইটা হচ্ছে 600 রিয়াল। তো 600 রিয়ালে 4 জন থাকে। তা এভারেজ ওখানে পড়লো কত, 150 রিয়াল করে। আর আপনার এখানে এভারেজ পড়লো কত, 150ই তো পড়লো। আর বাকি সব তো সমান। আপনি যে বাসে উঠবেন, উনিও বাসে উঠবে, আপনি যে জিয়ারা নেবেন, আপনি মোয়াল্লেম নেবেন, আপনি ভিসা নেবেন, এভরিথিং সেম। শুধু হোটেলের কারণে আর কিছু স্পেশাল কিছু নাই। আমাদের লেখা আছে কিন্তু প্যাকেজের নিচে দেখবেন, অনেকে বলে প্রিমিয়াম মানে একটু স্পেশাল কিছু চায় না। আপনি স্পেশাল কিছু কেন চাও? কোনো এক গেস্ট এসে আমার খুব নেগেটিভ বলছেন, উনি পুলিশের রিটায়ার্ড কর্মকর্তা, কেন উনার লাগেজ তুলতে খুব কষ্ট হয়েছে বাসে, এটাও কিন্তু লেখা আছে দেখবেন। আমাদের টার্মস এন্ড কন্ডিশনে যে আমরা লাগেজ তুলবো না এটাও লিখে আছে। আপনার লাগেজ আমি তুলতে যাবো কেন? আপনার লাগেজ আমি সহযোগিতা করতে পারি, সেটা আপনি কেন, আপনি আমার গেস্ট না হলেও করতে পারেন, সেটা আলাদা কনসার্ন। কিন্তু আমাকে যদি 40 জনের লাগেজ তুলতে দেওয়া হয় 80টা লাগেজ, এটা সম্ভব না। আমি তো কামলা না। আমার কথা কি বুঝতে পারছেন? ওই টাইপের সার্ভিস আমরা দেই না। আছে কিছু কিছু মোল্লা হুজুর আছে, এভাবে দিয়ে আপনি চাইলে খাওয়াই দিবে, এই টাইপের করে কিছু কিছু আছে। আমরা এগুলো করি না, পারি না, লিখেও রাখছি আমরা। আপনাকে সহযোগিতা করবো আমরা, যে আপনার কোনো সাপোর্ট, এটা কেন আমরা আইসিইউতে সিসিইউতে রিং করা ডায়ালিসিস সব অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আছে, আমরা করেছি। আমি ফ্রি, এখান থেকে ফ্রি করে, এমনকি মারাও গেছে কতবার হাজি আমাদের। সব রকম ব্যবস্থা, মসজিদুল হারামে নামাজ পড়ানো ইত্যাদি এভরিথিং আছে। কিন্তু সেটা সিচুয়েশন ডিমান্ড করবে। বাট আপনি আমাকে কিনে নেন নাই 1,20,000 টাকা বা 50,000 টাকা। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ এখানে হচ্ছে আমি ব্যবসা করছি, হয়তো আমি একটা সার্ভিস চার্জ রেখেছি, আর আপনি হচ্ছেন আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে যাবেন, আমি মাধ্যম মাত্র। অথবা আমাদের দুজনেরই উইন উইন সিচুয়েশন থাকতে হবে। কিন্তু আপনার মধ্যে যদি এটা চলে আসে ইগো, আমার মধ্যে ইগো চলে আসে, তাহলে কিন্তু আমাদের রিলেশনটা ভালো থাকবে না, ইম্পসিবল। তো এই যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে কিছু ইস্যু চলে আসে, এবং এটা বেশি হয় মূলত আমার অভিজ্ঞতায় 80-90% ক্ষেত্রে শয়তানের প্ররোচনা। আপনি যখনই যাবেন, আপনি থাইল্যান্ডে যান, আপনার বিশ্বাস করেন আমাদের যে আলহামদুলিল্লাহ কত গ্রুপ যাচ্ছে, আমি কত গ্রুপের মেম্বার আছে এখানে, ফ্যামিলি, কোনোটার কোনো মেসেজ নাই। কিন্তু হজ উমরায় 10টার জন্য 10টা মেসেজ আমার কাছে আসে। প্রতিদিন 2-3টে মিটিং করার লাগে, প্রতিদিন 2-3টে। আমি এত বছরের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এই লাইনে। তারপরে যে আশিককে ডাকতেছি কেন জানেন? কোনো পয়েন্ট মিসিং হয়ে গেলে ওই জন্য আমাকে হেল্প করে, রেকর্ড হচ্ছে যেহেতু, যেন পয়েন্টটা আমি বলতে পারি। কারণ এখানেও পয়েন্ট মনে হয় যে নতুন নতুন পয়েন্ট আসতেছে আমাদের কাছে। আমার কথা বুঝতে পারছেন? এখানে এটা হয় কেন? ওই যে বললাম শয়তান ফাইজলামি শুরু করে ওই জায়গাটা। আবার ওই যে গেস্ট ওখানে বদনাম সুনাম করে না, ওই গেস্ট এসে আবার গেস্ট পাঠায়। বিশ্বাস করে ওই গেস্ট এসে আবার গেস্ট পাঠায়, একদম 90% ক্ষেত্রে আবার এটা ঠিক আছে। কারণ ও এই আসার পর যখন বুঝে দেখে বা অন্য 10টা শুনে বুঝে, তখন একটা পর্যায়ে কি বুঝে। কিন্তু ওই জায়গাতে আমলের 12টা বাজায় দেয় শয়তান, ওই জায়গায় কিন্তু আমল ঠিক থাকে না। শয়তানের কাহিনী। আর আরেকটা বড় ব্যাপার, আমাদের ইমান না, অনেকে টাকার জোরে হাজির আমি জানি অ্যাকচুয়ালি যায় হাজি লিখবে সামনে বা একটা সেলফি তুলবে, একদম সহজ বাংলা বলতেছে। এই লোকটার ইমানদার কতটুকু থাকবে? নামাজ পড়ে না, নামাজ ফরজ, ওগুলো তো নফল, ওগুলো কিছুই না করলে আল্লাহ তাআলা কিচ্ছু করবে না ইনশাআল্লাহ। যদি আপনি না করেন জবাবদিহিতা নাই, করলে বোনাস। আর নামাজের জন্য পানিশমেন্ট আছে, নামাজটাই তো পড়ি না। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে এই বিষয়গুলো। তো এখন যে বিষয়গুলো হলো যে আমাদের এই আলোচনা করার মূল উদ্দেশ্য হলো, আমি আসলে একটু অন্য জায়গা থেকে শুরুটা করলাম। এই জন্য করলাম যে আপনারা সব দেখে নিয়েছেন কিনা, না দেখলে অবশ্যই দেখে নেওয়া উচিত। এখন যদি সুযোগ নেই, সবকিছু হয়ে গেছে, আমরা প্রত্যেকটা হোটেলের নাম ডিস্টেন্স মেনশন করছি, সিমিলার লিখছি, বা 70-80% ক্ষেত্রে সেম হোটেল হয়। হ্যাঁ, তো এটা বলার কারণটা হলো আমরা চাইলে হোটেলের ওয়েবসাইট দিতে পারতাম, কথার কথা, কিন্তু আমরা ওয়েবসাইট দিইনি, আমরা গুগল রিভিউ লিঙ্ক দিয়েছি, গুগলের লিঙ্ক দিয়েছি। কেন? আপনি ওখানে লাইভ ছবিটা দেখতে পারবেন, আপনার মতো যে আরেকটা গেস্ট গিয়ে ছবি আপলোড করেছে, একটা কমেন্টস করেছে পজিটিভ নেগেটিভ, এটা আপনি দেখতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা এটা দিয়েছি। এবং ম্যাপটা আমি বললাম 500 মিটার, আর আপনি বললেন, কেউ বলে 500 মিটার,
তো 500 মিটার একই একই জিনিস, কিন্তু 500 মিটার কেন? কারণ ওই ব্যক্তির মিটার সম্পর্কে ধারণা নেই। দুইজনেরই হতে পারে, এক দোষ দেওয়া যাবে না, দুইজনেরই মিটার সম্পর্কে হয়তো বা ধারণা, কিন্তু ডিস্টেন্সে কম্পেয়ার করে মিটার কি, আর মিটারটা কেমনি কি বুঝেন বলেন তো? আপনি জীবনে একবার কি মিটার দিয়ে হাঁটছেন ভাই? বলেন তো, আপনি বলেন হাঁটছেন কখনো? এখানে কেউ আছে মিটার দিয়ে হাঁটছেন? ইম্পসিবল। কিন্তু এটাকে কথাটাকে ব্র্যান্ড করে ফেলছে। না, আমরা এটাকে বলি আমরা এতক্ষণ 10 থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, অথবা এতটুকু। এখন ওয়াকিংটা ডিপেন্ড কি, ওনার ওয়াকিং আমার ওয়াকিং কি মিলবে? নো, ম্যান টু ম্যান 2-4 মিনিট হবে। আমি তো ভাই এটা ফিতা দিয়ে মাপি নাই। এই জন্য আমরা কিন্তু লাইভ গুগলে দিয়েছি, ম্যাপে দিয়েছি যে আপনি দেখে নেন যে, এবং আমি কি হোটেল দিচ্ছি ওখানে লেখা আছে, ওখানে পজিটিভটাও আছে নেগেটিভটাও আছে। ওইখানে গিয়ে কোনো কথা বলা যাবে না। এখন আরেকটু সহজ করে বলি, ইকোনমি হোটেল আর স্ট্যান্ডার্ড হোটেল কিন্তু একই ডিস্টেন্স, যদিও আমরা ম্যাপে একটু পিছনে দিচ্ছি, কিন্তু দেই কিন্তু কাছাকাছি। আপনাদের যে হোটেল আছে এই পারে ওপার একটু 19-20, তাইলে বলেন তো প্রাইসটা বাড়তে হবে কেন? কে বলতে পারে? শেয়ারিং না, শেয়ারিং ওখানেও আছে 4, এখানেও 4, এখানকার 4 বেডের ওখানে 4 বেড 10,000 টাকা, 15-20,000 টাকা বাড়তো কেন? একই ডিস্টেন্স তো। আমরা তো 90% মানুষ বুঝি ডিস্টেন্স কত দূরে। সহজ কথা, আপনার প্যাকেজ কত, আপনার হোটেল কত দূরে, এই কমন প্রশ্নটা হজমরার ক্ষেত্রে। কিন্তু দেখেন আমাদের হোটেল মক্কারটা বিশেষ করে বলবো, মদিনাটা একটু ডিস্টেন্স আছে, মক্কারটা একেবারে কাছে। মক্কাই তো আপনাদের বেশি, মক্কাই তো ঢাকা বেশি, তাহলে কেন প্রাইসটা এরকম? কি কম বেশি থাকার কথা। রাইট, সুন্দর কথা বলছেন। নামই তো ইকোনমি, নামই তো স্ট্যান্ডার্ড। অবশ্য আমি এটা আমাদের দেওয়া, ওই হোটেলগুলো, হোটেল কেউ ইকোনমি বলে না, সবাই বলবো ব্র্যান্ড, আমরা নাম দিয়েছি। আপনি ওই হোটেলের যে পেমেন্ট করেছি আমি তো সেই সার্ভিসই পাবো। আমি ইকোনমিতে দিয়েছি। গত গ্রুপে একটা গেস্ট ওখান থেকে ফোন দিয়ে নাকি একেবারে যাচ্ছে তাই কথা বলছে আমার সেলসের সাথে, আমি জানি না, লাস্ট রিসেন্ট গ্রুপ গত পরশু দিন আসছে গিয়েছে, ওনাকে যে রুমে দিয়েছে ওই রুমে চার্জারের লাইনটা নাকি পায় না, অথবা নাই, অথবা কানেকশন নেই, কিছু একটা হয়েছে, হোয়াট এভার ইট ইজ, কিছু একটা হবে। প্রথম কনসার্ন হলো এটা কোনো রেটিং হোটেল না, এটা ইকোনমি, এর তো কানেক্ট ফুটেই না থাকার কথা, একদম সহজ বাংলা কথা। দ্বিতীয় কথা হলো ওয়ার্ল্ড ওয়াইড যে দেশ ঘুরে অন্তত ইন্ডিয়া পর্যন্ত গেছে, সে জানে ট্রাভেল অ্যাডাপ্টার বলে একটা জিনিস আছে, নিয়ে যেতে হয়, কারণ এক এক দেশের এক এক সিস্টেম, কখনো মাল্টিপ্লার 3 পিন 2 পিন এক এক সময় এক এক রকম লাগে। আপনার যে মোবাইল যেটা আছে সব জায়গায় কাজ নাও হতে পারে, আমার কথা ক্লিয়ার? তো আমরা ওই হিসাবে নিই, অথবা ওখানে 10 রিয়াল দিয়ে একটা কিনতে পারবেন, তাই না? কিনেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিন্তু ওইটার জন্য কি আমি পচা হয়ে গেলাম, আমি বাটপার হয়ে গেলাম, বা আমি কথা দিয়ে কথা রাখলাম না? আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজের তো এই কমপ্লেন আমরা পাইনি আলহামদুলিল্লাহ, বা হয়তো বা পেলেও ওইটা কোনো ইস্যু না, হোটেল ম্যানেজমেন্ট দেখে। কিন্তু ওখানকার ইকোনমি হোটেল ম্যানেজমেন্ট কি, ও পুরা ওই ঘর ঝাড়ু দেয়, ওই ক্যাশিয়ার, ওই হোটেলের রিসেপশন, কারণ ওইটা আমি তো ইকোনমি, ও তো ম্যানেজমেন্ট ওই লেভেলেরই তো হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন না পারেন নাই? এখন আমার বেসিক চাহিদা বাবা বলার সময় কিন্তু সবাই বলি আমার এসিটা কাজ করলে হয়, রুমটা বাথরুমটা অ্যাটাচ থাকলেই হয়। আমরা বলি কিন্তু 90% এই কথাটা বলি না, বলার পরে আমরা কিন্তু ওই প্যাকেজ কনফার্ম করি। হ্যাঁ, আশিক তো আসে না ক্যামেরা, ঠিক আছে, তো আমরা প্যাকেজ কনফার্ম করি, তো ওইটাই তো পান ওখানে, এসি ছাড়া তো কোনো রুম হয় না ওখানে। তাহলে আপনি কমপ্লেন করেন কেন? কমপ্লেন করে ওই যে ওগুলোতে। আর ওখানকার ডেকোরেশন, রুম, পাপোশ, কার্পেট, ওই কার্পেট আর 5 স্টারের কার্পেট কি এক হবে? ওটা সাথে হতে পারে, ওটা ময়লা থাকতেই পারে। আমার কথা বুঝছেন? ময়লার ঝুড়িটা মনে করেন বাইরে দিচ্ছে, হোটেলের বাইরে, আপনি যাওয়ার সময় দেখতেছেন। আর যেগুলো রেটিং হোটেলে যাবেন এটাতে দেখবেন এখানে মিসম্যানেজমেন্ট নাই। পার্থক্য তো থাকবেই, অনেক রকম পার্থক্য। লিফটে ঝাঁকি মারতে পারে, আমার এই বিল্ডিং এর লিফটের সামনের বিল্ডিং এর লাভ একই নাকি? আমার ফ্লোরে ভাড়া ওই ফ্লোরে ভাড়া কি এক নাকি? একই তো লোকেশন, একটা বিল্ডিং এ দিবনি, তাই না? এই জিনিসগুলো আমরা অনেকে, বিশেষ করে আমাদের যারা বাইরের এজেন্সিরার মাধ্যমে বুকিং হয়, আমার এটা চা দিয়ে এটা নিয়ে যান। বিশেষ করে যখন বাইরের এজেন্সিরা বুকিং দেয়, তখন কিন্তু হয় কি, এই জিনিসগুলো ওনারা অনেক কিছু শেয়ার করেন না। আমরা আলহামদুলিল্লাহ শেয়ার করি, দেখাই, হোয়াটসঅ্যাপে দেই, তখন 90% 80% গেস্ট এখান থেকে মোটামুটি বুঝে শুনে যায়, তখন একটু ভেজালটা কম হয়। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, ওনারা এই বিষয়গুলো আলাপ করেন না, তখন ওখানে গিয়ে এক্সপেক্ট, আপনাকে বলছে হ্যাঁ 3 স্টার হোটেল, 3 স্টার কি আছে নাকি? আমরা তো ক্লিয়ার লিখে দিচ্ছি ওখানে কোনো 3 স্টার রেটিং হোটেল নেই। মক্কা মদিনা যেগুলো 3 স্টার বলে, কোনোটা ইন্টারন্যাশনাল 3 স্টার না, রেটিং মেনটেন করা 5 স্টার না।
5 স্টার হোটেলও 5 স্টার না, গুটি কয়েক কিছু ফেয়ারমোন পাবো ওখানে, ওখানে হচ্ছে আপনার ইন্টারকন্টিনেন্টাল আর হিলটন, এই কয়েকটা ব্র্যান্ড ছাড়া জাভেল মেমোরি কিছু আছে, হায়াত রিজেন্সি টিজেন্সি, এছাড়া কোনোটাই রেটিং মেনটেন করে, পুলম্যানও না, সাফওয়া টাওয়ারও না, মক্কা টাওয়ার, হিলটন টাওয়ার বলে যেটাকে, সেটাও না, কোনোটাই না। আর এগুলো যেগুলোতে আমরা থাকতেছি স্ট্যান্ডার্ড, এগুলো করতে হচ্ছে না, কিসের 3 স্টার উইথাউট এনি স্টার। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে। নাম্বার 2 হচ্ছে, আরেকটা প্রবলেম হচ্ছে মিসম্যানেজমেন্ট চলে আসে। আপনি আমার কথা অনুযায়ী আপনি আমার কাছে কি পাবেন, যেটা লেখা আছে প্যাকেজে এটাই কিন্তু পাবেন, এর বাইরে আমি আপনার খবর নিব না। যদি প্রয়োজন হয় আপনি ফিল করতে পারেন, ফোন দিতে পারেন, হেল্প করবো প্রয়োজনের ক্ষেত্রে, বাট এর বাইরে কোনো কাজ নেই। তাহলে কি করবেন? নামাজ কালাম পড়বেন, ইবাদত করবেন। এই 14 দিনের প্রোগ্রামে বাজেট হচ্ছে 3 ঘন্টা, ওমরা করতে কতক্ষণ লাগে? আপনি আসলে যাচ্ছেন 3 ঘন্টার জন্য, আপনি কি জানেন? আপনি যাচ্ছেন কিন্তু কয় ঘন্টার জন্য? 3 ঘন্টার জন্য যাচ্ছেন, কিন্তু ডিউরেশন 14 দিন, বাকিটা আপনি অন্য ঘুরে বেড়ান, একদিন জিয়ারা করবো মক্কা, একদিন মদিনা। আমার কথা বুঝতে পারছেন? এখন ওখানে টাইম মেনটেনের একটা বড় ইস্যু, গত গ্রুপে চলে আসছে, গেস্ট খুব নেগেটিভ হয়েছে। আমি প্র্যাকটিক্যাল উদাহরণগুলো বলতেছি। কি হয়েছে? ওনাদেরকে বলা আছে যে রিয়াজুল জান্নাহ যখন নবীজি রোজা মুবারকের পাশে যেটা নিয়ে যায়, গ্রুপে টাইম দেওয়া আছে, গেট নাম্বার দেওয়া আছে, অমুক সময়ের মধ্যে আসবেন, নাহলে কিন্তু আমরা চলে যাবো। কোনো 2 জন আসতে পারেন নাই বা লেট হয়েছে, একটু বয়স্ক ছিলেন মনে হয়, তো এই কারণে উনি খুব মনোক্ষুণ্ণ। হ্যাঁ, আমাদের কি করার আছে বলে? আমি কি ওখানে যা কিছু করতে পারবো? আমাকে কি টাইম শেষ হলে ঢুকতে দিবে? এটা কি আমার হাতে কিছু আছে? এটা কি আমি বুকিং করি? এটা তো মানে অনলাইনে আমি করি না তো, আমার কোম্পানি করে, সৌদি মিনিস্ট্রি, হজ মিনিস্ট্রিজ পোর্টালে, ওরা ওখান থেকে নিয়ে দাঁড়ায়, চেক করে, স্ক্যান করে আপনাকে ঢুকায়। তা আমি কি করবো ওখানে গিয়ে? আপনি গিয়ে একটা মন্তব্য করে ফেললেন, আমাকে পচা কথা বলে ফেললেন, তাইলে কি হলো? এটা আপনি আপনার ক্ষতি করলেন। আপনার হোটেল দেওয়ার কথা ছিল, আমি দেইনি। আপনার গাড়ি দেওয়ার কথা ছিল, আমি গাড়ি দেইনি। আপনার জিয়ারা ছিল, দেইনি। ওমরা সব মুআল্লিম দেইনি, আপনি আমাকে ধরবেন। আপনার টিকিট বলছি, যেটা টিকিট দেইনি, আপনি আমাকে ধরবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর অন্যদিকে আমার কথা ওনার কথা রস কিন্তু এক হবে। এইখানেও এটা নিয়ে মন্তব্য আসে, দেখুন এইভাবে করে কথা বললে এই সেই। এখন একটা মানুষ যখন, ওরা তো 1000 ফোন ধরে, আমাদের তো গেস্ট আপনারা শুধু না, কন্টিনিউ ঢুকতেছে, বের হচ্ছে, এক এক সময় এক এক টোন চলে আসে। হয়তো বা টোনটা আপনার পছন্দ হয়নি, একটু সফরে থাকি না, অথবা আমার ছেলেটাকেও আমরা ওটা কাউন্সিলিং করি, শুনি, বুঝি, বলি, হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু আপনি এটাতে নেগেটিভ হয়ে গেলেন বা আমাকে পচা কথা বলে ফেললেন, আমাদেরকে বললেন, আমাদের ওকে বলা বা আমাদের কোনো স্টাফকে বলা মানে তো আমাকে বা আমাদের অবকাশকেই বলা হয়, তাই না? আসলে আপনারা তো আপনাদের ভ্যালু বুঝতেছেন। আমরা হচ্ছে আল্লাহর মেহমান, আমার কথা বুঝছেন? আমরা মাধ্যম মাত্র, হয়তো কয়েক হাজার টাকার সার্ভিস চার্জের জন্য, কিন্তু আপনারা ভেঙে ভেঙে হিসাব করলে বুঝবেন 1,20,000 টাকার মধ্যে সৌদি এয়ারলাইন্সের টিকিট কত ভাই? যারা আপনারা তো এখন অনলাইনে চেক করতে পারেন, 90-এর নিচে টিকিট আছে, প্রশ্নই আসে। ভিসা কত? 16,500 নাকি বললাম? তাহলে কত? 1,06,500। আচ্ছা, এরপরে 14 দিনের হোটেল কত? দিনে 1,000 টাকা দিবেন না? চাকার গুলো তো লাগে। আচ্ছা, 5টা গাড়ির টাকা দিবেন না? ভিসা যে বললাম, আমি কি বানায় বলতেছি? আপনি ফোন দেন কোন এজেন্সি, ভিসা কত? 16,500 বলছি, এটা তো পাবেন না। আমি কমটা কেনাটা বললাম ধরে। আপনি হোটেল একটা রুম 4,000 টাকা দিবেন না এক রাতে 4 জন থাকলে? আর আপনার ইয়েতে 5টা গাড়ির টাকা কে দিবে? মক্কা টু মদিনা তো 500 কিলোমিটার, জেদ্দা টু মক্কা 2 ঘন্টার রাস্তা, 75 কিলোমিটার, মদিনা টু মদিনা 35 কিলোমিটার, 2টাই জিয়ারা, 3-4 ঘন্টার জন্য গাড়ি রিজার্ভ থাকবে। ঢাকা শহরে কত গাড়ি ভাড়া নেবে? মুআল্লিম পাক্কা 3-4 ঘন্টা উমরা করাবে, 2-3 জন স্টাফ কন্টিনিউ আপনাদের সার্ভিস, রিসিভ করা, নেওয়া, ঢোকানো, বের করা, যদিও আরো অনেকজনের করে, বাট আপনার টাকা 1 টাকা হলো তো অ্যাড হবে। আমার সার্ভিস চার্জ, বলেন আমাদের সার্ভিস চার্জ কত লক্ষ টাকা থাকে? থাকে না। হ্যাঁ থাকতে পারে, আমি যদি একদম 6-7 জন ঢুকে ফেলেছি, বাসা বাড়িতে ঢুকে ফেলেছি, বামডাম করছি কিছু, তাহলে কিছু থাকতে পারে। এয়ারলাইন দিছি, সালাম এয়ার বা ইত্যাদি ইত্যাদি, তাহলে কিছু থাকে। আমরা তো দিই, আপনি তো দেখেই নিছেন না? আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, সবাই একটু চাটা দিয়ে। হ্যাঁ, তো আপনারা তো দেখেই নিছেন না? তো এই কারণে আসলে এরকম কিছু না, আপনাদের জন্য আমরা অত সার্ভিস চার্জ নিচ্ছি, বিষয়টা এরকম না। বাট এই জিনিসগুলো আমাদের, আপনাদের এতক্ষণ তো এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হলো, ভাই আপনার আল্লাহর মেহমান, আমরা আমাদেরকে বলবেন আপনার কি সমস্যা, আমরা ট্রাই করব। বাট আপনার স্ট্যান্ডার্ডের হয়তো বা পুরো গ্রুপে 1টা বা 2টা অবজারভেশন থাকতে পারে, ইকোনমির 5টা থাকবে, মেনে নিতে হবে। আবার প্রিমিয়ামের 1টা হয়তো বা থাকবে না, বা প্রিমিয়াম ওলার যদি মেন্টালিটির ইস্যু থাকে, তাহলে ওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে। আমার কথা বুঝছেন? এই তো, এর বাইরে কিছু না।
তবে সামারি হচ্ছে যে ওখানে মিস ম্যানেজমেন্ট পেতে পারে, কারণ সব ম্যানেজমেন্ট ওদের হাতে, কোম্পানি গাড়ি। জিয়ার কথা আসার কথা 7টায়, ও আসছে 7:30 8টায়, কিন্তু আপনাকে আমি 7টার আগে বসা রাখছি রেডি করে, এখন আপনি রেগে গেলেন কেন? আমি বলতে পারেননি একটু নাস্তা খেতাম, চা খেতাম, বা নাস্তা খাইনি, এ পর্যায়ে এত সকালে বের হওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি আমরা শুনি। তো এটা তো আমার হাতে না, আমার কোম্পানি বলে আমি আপনাকে রেডি হতে বলি, কিন্তু গাড়ি এসে আবার আমার গাড়ি যখন আসলে আমি স্বার্থপরের অ্যাটিটিউড করি কেন? আমি তখন আবার থাকতে পারি না কেন? আমি তো ডিপেন্ড করে ওর উপর, ও তো তেরা। যারা আগে গেছেন সৌদি আরব, যদি কেউ যেয়ে থাকেন আপনারা জানেন প্রচন্ড ঘাট তেরা, ওটা থাকবে না। তখন আমি গাড়ি কোথায় পাবো? আর একটা গাড়ি আলাদা করে ভাড়া করতে, আপনার গাড়ির টাকা তো কেটে নিচ্ছে আমার কাছে বিশেষ সময়, আরেকটা ভাড়া করলে আমার পোষাবে? আমার কথা কি বুঝতে পারছেন? এখন সিট, গাড়ির সিটে উঠতে গিয়ে মুরব্বী লোকটা, উনি বুড়া মানুষ পিছনে উঠছে, কারণ আপনি সিট ছাড়েন নাই, কারণ আপনি আমাকে নিয়ে ঝাড়ি দিয়ে দিলেন। আমরা বলতে পারি যে ভাই মুরব্বীদেরকে একটু সামনে দরজার পাশে গুলো দিয়ে, যেন ওনারা আরামসে উঠতে পারে, নামতে পারে। এখন ওখানে যদি সামগ্রিক সহযোগিতা না আসে, সেটা তো আমি কিছু বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব। এই যে কিছু বিষয়গুলো চলে আসে, এই চলে আসার কারণেই কিন্তু আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি চলে আসে। তো আপনাদেরকে এতক্ষণ ধরে বলার কারণটা হলো, আপনারা দেখেছেন ভালো কথা আমাদের পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, আর যদি না দেখে থাকেন দেখে নিন, কিন্তু এখন তো চেঞ্জের সুযোগ নাই, যেহেতু প্যাকেজ সব কনফার্ম হয়ে গেছে। বাট আমরা ওই জায়গা খুব প্রফেশনাল, আমরা যা লিখেছি ইনশাল্লাহ তাই পাবেন, এদিক ওদিক পাবেন না। বাট সব দিন শেষে যেমন গুড় তেমন মিষ্টি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা আমাদের যে রুম অ্যালোকেটটা কিভাবে জানতে পারবো? ওখানে যাওয়ার পর জানতে পারবো? এইখানে লিস্ট চলে যাবে, আপনাদেরকে জানতে হবে না, আপনি ভোচের দিয়ে চলে যাবেন, আমাদের মক্কার লোক, মদিনার লোক জেনে যাবে সে কে কোন রুমে থাকে। আমাদের যে আপনাদের রুমে 4টা বেড 5টা বেডও থাকতে পারে, বাট আপনারা দুইজন যদি ডাবল শেয়ার বুক করেন, আপনারা দুইজনই থাকবেন রুমে এবং অ্যাটাচ বাথরুম। ওইটাই confirm। হ্যাঁ হ্যাঁ, ইকোনমিতে যারা আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাটাচ বাথ হয়, অথবা বাথরুমটা বাইরে হবে, দুইটার একটা ফরম্যাট। ইকোনমি হোটেলগুলোর ফরম্যাট আলাদা, এবং এটা নন মার্কাজিও হয় না, বিলাল মসজিদের পাশে হয়, ওখান থেকে 10-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে। মক্কাটা কাছে হয় তুলনামূলক। আর যেটা হলো যে বাথরুম বেশিরভাগ ক্ষেত্রে ভিতরে থাকে, স্ট্যান্ডার্ড বাই ডিফল্ট ভিতরে, স্ট্যান্ডার্ডের কোনো ইস্যু নাই। হ্যাঁ, যেহেতু ফ্যামিলি সহ ভিতরে হলে ভালো হয় সেটাই। না, ওই ওয়াশরুমের চাবি আপনার কাছেই থাকবে, ওইটাতে আর কেউ যেতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আবার ওই টাইপের বাথরুম একদিক থেকে বাইরে হওয়া ভালো, খুব 100% হাইজেনিক হয় না, কম হয়। আমার কথা কি বুঝতে পারছেন? ওই দিক দিয়ে তারপরে দেখা যাবে, আমরা তো ওইটা দিই, ফ্যামিলি গুলোকে প্রায়োরিটি দেয়, এটা বলা লাগে না। ব্যাচেলর সব যাবে ব্যাচেলের উপর দিয়ে ঝালা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ব্যাচেলর যারা সিঙ্গেল তাদের জন্য তো না সমস্যা না, তাদের উপর ঝালা যাবে। আচ্ছা, এটার একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু হলো, আমরা প্রথম নেই। আমারও কোনো কমপ্লেন বা কোনো কথা নেই, ইনশাআল্লাহ আমি জাস্ট আপনাদেরকে একটু আমি বলে দিলাম, সিঙ্গেল গেলে ওটা কোনো কথা থাকতো না। আচ্ছা, এখন আমরা আলোচনার মূল পর্যায়ে চলে আসি। আমাদের প্রথমত আমরা উমরা পালনের নিয়মাবলী ভিডিওটাকে ফলো করেছি সবাই, দেখছেন তো না? আপনারা দেখছেন, আমরা ওটা অ্যানিমেশন দিয়ে করেছি, এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বেশিরভাগ পজিটিভ ফিডব্যাক, কারণ অনেক সহজে বোঝানো যায় ওখানে, এমনি বললে এটা মেমোরিতে থাকে না। এখন তো ভিডিও দেখলে মানুষের মেমোরিটা বেশি কাজ করে, না দেখলে আবার দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। এটা বুঝার কারণটা হলো, কোথায় মুআল্লিম থাকবে ওখানে, যদি আপনার উইকেট পড়ে যায়, আপনি হারায় ফেলেন, তাহলে তো একা করতে হবে, তখন এটা কাজে লাগবে। আচ্ছা, সেকেন্ড কনসার্ন হলো, আমাদের যে সুন্নত গুলো আছে, সেই সুন্নত গুলো যদি করে থাকেন ভালো, না করলে করে নেবেন। গোপন লোম পরিষ্কার করা, নখ কাটা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা আগে থেকে করে নেব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা ইহরামের কাপড়টা নিয়েছি মনে হয় 2 সেট করে, 1 সেট না, 2 সেট নেবো ইনশাআল্লাহ। 2 সেট আপনি সুতি কাপড়টাও নিতে পারেন, অথবা তাওয়ালের মতোটাও নিতে পারেন, বাট তাওয়ালের একটু সুবিধা হয়। তাহলে সুতি কাপড়টা অনেক সময় ভিজে গেলে আবার শরীরের ভিতরে দেখা যায়, কোনো কারণে ভিজে গেলে, এটা না, এটা নেগেটিভ সাইড। আবার ওটা যেখানে ভাঁজ করবে ওটা চমকায় যায়, একখানে থাকে। আর তাহলে এটা একটু এলোমেলো, হাঁটাহাঁটি সুবিধা হয় তুলনামূলক। কাওয়ারটাই নিয়েছি। হ্যাঁ, ফাইন, 2টা নিতে পারেন। আর 2টা অবশ্যই আপনারা, একটা তো হাত ব্যাগে রাখবেনই, আরেকটা পারলেও হাত ব্যাগেই রাখতে পারেন, অথবা ট্রলি বা লাগেজের উপরে রাখতে পারেন। কেন রাখবেন পরে বলি। আর আপনাদের ফার্স্ট এড বক্স বা ওষুধপত্র ইমার্জেন্সি কি নেওয়া হয়েছে কিনা, নালাগুলো নেবেন, যেমন প্যারাসিটামল, ওর স্যালাইন, ব্যথার ট্যাবলেট, তারপরে আপনার ঠান্ডার সমস্যা থাকলে হালকা পাতলা ঠান্ডা ওষুধ। ঠান্ডা অনেকেই লাগে, কারণ ওখানকার পানি সবই ঠান্ডা, আমরা তো ঠান্ডা ইউজ টু না খেয়ে, ওই রকম হুট করে খেলে ঠান্ডা লাগে, আপনারা গুলো খাবেন, একটু রেগে খাবেন। হ্যাঁ, আর যখন মসজিদুল হারাম বা নবীতে যাবেন, ওখানে পানি যেখানে থাকে লেখা থাকে নট কোল্ড, যেটা নট কোল্ড ওটা নর্মাল, যদি ঠান্ডা খেতে ইচ্ছা হয় মিলাই খাবেন, ঠিক আছে না?
তাহলে আমাদের যেটা কনসার্ন হলো যে আমাদের ওষুধটা লাগুক না লাগুক, যেগুলো প্রয়োজনীয় এগুলো তো নিবই, আর অপ্রয়োজনীয় কিছু নিয়ে নিব। এবং ওষুধটা পারলে একটা প্লাস্টিকের বক্সে নিব। কেন জানেন? কারণ দোকানদারকে বলে নিব যে ভাই এটা এসে ফেরত দেবে কিন্তু। যেমন আমরা জিমেক্স আপনি 1 কোর্স নিয়ে নেবেন, 1 ডোজ নিয়ে নেবেন। কিন্তু 1 ডোজ বলতে এটা মানে কোর্স বলতে 7টা মনে হয় না কয়টা খায়, ঠান্ডা বা জ্বর বা কোনো কারণে। এটা আমি 1 পাতা নিয়ে নিলাম, বা ওইটা যদি ভাঁজ পড়ে যায় দোকানদার কিন্তু ফেরত দেবে না। আমাকে তো আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি। এই জন্য আমরা বক্সে নিলে ওটা চাপ খায় না, ওটা কিছু হয় না। ঠিক আছে না? ঠান্ডার জন্য কি বললেন? ঠান্ডার না, জিমেক্স অ্যান্টিবায়োটিক বললাম। টয়লেট যদি খুব ডিসেন্ট্রি পায়খানা হয় বা খুব জ্বর টরে পড়ে, আমার কথা, আমি ডাক্তার না, আমি মুখস্থ ডাক্তার। ওই হ্যাঁ হ্যাঁ, মানে অভিজ্ঞতার আলোকে আপনি গিয়ে আপনারা যে কোনো ইয়েকে বললেই হবে যে আমার কমন কি কি ওষুধ আছে, তারপর আমরা দেখি একটা ছোটখাটো লিস্ট দিতে পারি। হ্যাঁ, তো আপনারা ওষুধের দোকানে পরামর্শ করে নিন। বেসিক যেগুলো হয় এগুলোর জন্য, অ্যাডভান্স লেভেলে কিছু লাগবে না। ঠিক আছে না? তো প্যারাসিটামল নিয়ে নিয়ে ওখানকার প্যারাসিটামল ধরে কম, এখানকারটা বেশি ভালো। হ্যাঁ, তাহলে আমাদের ওষুধ দেশের থেকে নিয়ে যাবো, দামও কম। তাহলে গ্যাসের ওষুধ দিবেন যদি গ্যাসের ওষুধ খাওয়ার অবস্থা থাকে। এখন আমাদের এটা জানা হয়ে গেল। আর আমাদের এর বাইরে কাপড় কিনবো, আপনি যেটা স্বাচ্ছন্দ্য ফিল করেন সেটাই পরবেন। পাঞ্জাবি পায়জামা পরতে হবে ওখানে এরকম বাধ্যতামূলক নাই। তবে আমরা পাঞ্জাবি পায়জামা পরলে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, তাহলে আমরা পরতেই পারি, যেহেতু ওই সব জায়গায় যাচ্ছি, এটা ভালো, তাই না? তো পাঞ্জাবি পায়জামা নিতে পারেন, প্যান্ট শার্ট গেঞ্জিও নিতে পারেন। কতগুলো নিব? এই কয়েকদিন ধোয়াধুয়ির চিন্তায় নিবেন না কিছু। ধোয়াধুয়ি কিন্তু আপনারা বলি, ধোয়ার ধান্দা করেন না, মেয়েরা ছুচিবাই হয়, বুঝছেন? খালি থেকে থেকে ধুবে, ধুয়ে পড়ছে। 14 দিনের যে কয়টা কাপড় লাগে কয়টা নিয়ে যাবে। কাপড় বেশি ওজন হয় না, 14 দিনের কাপড় 10 কেজি হবে না। শীতের কাপড় একটু নিবেন, এবার শীত পড়ার সম্ভাবনা আছে, বিশেষ করে মদিনায়। অন্তত একটা শাল চাদর টাইপের বা একটা হালকা কোট টোট বা সোয়েটার টাইপের কিছু একটা নিয়ে নিবেন। আর কান টুপি একটা জাতীয় কিছু নিবেন। মদিনায় বিশেষ করে সকালবেলা ঠান্ডাটা খুব কানে লাগে, বুঝছেন? এই টাইপের কিছু একটা নিয়ে নিবেন সাথে করে। তাহলে আমাদের আমি চা খাচ্ছি আপনাদেরকে পেলে। হ্যাঁ, দেখতে দিতে মজা আসবে। আর যেটা হলো আমাদের, তাহলে কি হলো, আমাদের ঠান্ডার কাপড়ের কথা বলে দিলাম। কি গরম পানির ব্যবস্থা মানে ইকোনমিতে সন্দেহ আছে। তখন সেক্ষেত্রে কি করবে? ফ্ল্যাক্স নিয়ে যাচ্ছে, ফ্ল্যাক্স দিলে হবে। ফ্ল্যাক্স বলতে সবচেয়ে ভালো আপনি কেটলিটা, ইলেকট্রিক কেটলিটা যদি নিতে পারেন, 500-600 টাকা নেয়, 500-600 টাকা নেয়, ছোট্ট একটা। ওটা কেন নিতে বললাম জানেন? চা তো মজার, চা ছাড়া তো খাবে একটা চা 3 রিয়াল। না খেলো না, অভ্যাস থাকলে খাবেন, কেন খাবেন না? অত অভ্যাস নাই, সকাল বিকাল 2 কাপ চা খাই আমি, সে খায় না। 2 কাপের দাবি তো 6 রিয়াল, বাংলা টাকা 180 টাকা। এই জন্য আপনারা যেটা ওই 14 দিন খাবোই না চা। আচ্ছা, ওই চা খাওয়া খেতে পারবেন। যদি ঠান্ডা লাগে, লবণ পানি গলগলা করার জন্য লাগে, ওই সময় দরকার, এই জন্য এটা নিয়ে থাকা ভালো। এটা নিয়ে নিন, এটা থেকে গেল বাসায়। এটা জেনে নিন না, এই গিজার থাকবে, গিজার থাকবে না, গরম পানি ওখানে সব বাই ডিফল্ট গরম, ওটা ঠান্ডা করার মেশিন থাকবে। ওই পানি গায়ে গরমের সময় গরম পানি গোসল করে। ও, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, একবার করোনা একটা, পরের বছর আবার ডেঙ্গুতে একটা। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে নেখায় দিন। আপনি পাবেন ইনশাআল্লাহ, গরম পানি পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের মোটামুটি জানা হলো। হ্যাঁ, হোটেলের ক্ষেত্রে একটা সমস্যা বলি, গিয়ে এখন পানি গরম চিল্লাপাল্লা শুরু করে দেয়, ভাই পানি গরম, ঠান্ডা হয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল ব্যাপার হচ্ছে উনি সুইচটা হয় অন করেন না অফ করেন, অথবা সুইচটা জানে না। আমাদের এখানকার সিস্টেম, ওখানে হয়তো উনি গিজারের সিস্টেম জানে না, 1 হতে পারে, 2 হতে পারে যে সুইচটা অন অফটা জানে না। আচ্ছা, 3 হচ্ছে টয়লেটে পানি আসে না, ফ্লাশ মারে আসে না, কিন্তু চাবিটা দেওয়ার কিছু কিছু হোটেলের সিস্টেম আলাদা, ওইটা জানে না। এটা নিয়ে আপনি চিল্লাপাল্লা শুরু করে দিলাম। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে রুম গরম, ঢুকে বিশাল গরম, আপনি মিজাজ খারাপ, এসি কাজ করে না। আরে ভাই, এসি ছাড়লে তো সাথে সাথে ঠান্ডা হবে না, ওকে আধা ঘন্টা সময় দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আর বাইরে থেকে গেলে এসি ছাড়া থাকলে না, গরম লাগবে, একটু সময় নেয়। এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে ফোন আসে। কিন্তু মজার ব্যাপার জানেন, শায়েখ আহমদুল্লাহ কয়েকদিন একটা লেকচার খুব ভালো লাগছে, যে ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানরা হজ উমরা করে কিসের মতো যেন ভুলে গেলাম, না ইয়ের মতো, যে হাঁসের বাচ্চার মতো না, আর আমরা করি কিসের বাচ্চা যেন, আরেকটা ভুলে গেছি। মানে শুনছেন না আপনি? আমি ইয়ার থিমটা ভুলে গেছি। কারণটা হলো, আপনারা দেখবেন আপনাদের ওই হোটেলের মধ্যে দেখবেন ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান ওনারা আসবে একসাথে 70, 80, 90 জন, এবং ওনারা এক ড্রেস, এক ব্যাগ, এক ডিজাইন, কোনো নতুন আলাদা
নেওয়া যাবে না। আমাদের তো ইগো লাগে, আরে আমি আমার বউ এত সুন্দর একটা ব্যাক ইঞ্চিটা নিব না। না, এক সিস্টেম 80 জন বসে থাকবে 1-2 ঘন্টা চেক ইনের সময়, একটা শব্দ হবে, নট এ সিঙ্গেল সাউন্ড। আর আমাদের 8টা হইলে না, 8টার বেশি লাগবে না। 8টা হইলে মোটামুটি পুরো হোটেল পুরো ফুলো জেনে যাবে যে এটা বাংলাদেশি হাজি চলে আসছে, নাহলে পাকিস্তান, নাহলে ইন্ডিয়া। তো সবচেয়ে বেশি বাংলাদেশি। এটা আপনারা যারা আগে গিয়েছেন জানেন, আর এবার নাহলে এক্সপিরিয়েন্স নেই। আমার কথা যদি মিথ্যা হয় না ঠিক আছে, বিশেষ করে বাঙালির কথা। একদম এত রক ছোটা আমরা, হ্যাঁ, কিন্তু ওই জায়গায় গিয়ে পুরো হোটেল টের পাওয়া যায়। এই জন্য আরেকটা ব্যাপার বলে দিই, ওখানকার সবচেয়ে বেস্ট রাস্তা ওই হচ্ছে আজিয়াদ রোড অথবা কিং আব্দুল আজিজ রোড। ওই রাস্তা কখনো ব্লক করে না, স্ট্রেট কাবার সাথে কানেক্টেড। এটা ক্লক টাওয়ারের ডান পাশে। আমরা যদি আপনারা যখন মসজিদুল হারামের দিকে যাবেন, ক্লক টাওয়ারের ডান পাশে ওই সাইডটা হচ্ছে গুলশান বনার। আপনারা যেখানে থাকবেন এটা গুলিস্তান। বিশ্বাস করুন, এটা আমরা কখনো মন থেকে বুকিং করি না, করতে চাই না, কিন্তু ওইখানে ওইটা করলে তো ব্যাগে সেল হবে না, কারণ ওটা একটু রেট বেশি, 50 রিয়াল বেশি হোটেলে ভাড়া, 100 রিয়াল বেশি, কিন্তু এটা বিক্রি হওয়ার। আরেকটা ব্যাপার, ওখানে সব হোটেল বাঙালি দেয়, ব্ল্যাক লিস্ট ম্যাক্সিমাম হোটেল বাংলাদেশি দিবি না, বাংলাদেশি মালয়েশিয়ান নেই, ইন্দোনেশিয়ান নেই, ওদের ফ্লোর ভাগ করা আছে। কেন এত বেড়া নিবেন? এই যে চিল্লা পাল্লা 8টা রুমে যতবার 8বার ফোন আসে, ওদের ফ্ল্যাশ কাজ করে না, এসি নাই, বহুত কাহিনী, কিন্তু কোনো সাউন্ড নেই। কারণ আমি তো রুম বুকিং করছি ভাই, আপনিও রুম বুকিং পেমেন্ট করছেন, বিষয়টা এরকম না। কোনো কারণে একটা সমস্যা আসতে পারে, আমরা মিউচুয়ালি করবো, দেখবো, দেখতেছি, কিন্তু অস্থির হয়ে যাওয়ার কি আছে? আমরা অস্থির হয়ে যাই। আচ্ছা যাই হোক, এখন আলোচনায় আসি। তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে নিব প্রস্তুতি। ঢাকা এয়ারপোর্টে আমরা যাব, ইহরামের কাপড় পরে যেতে পারি, বাসা থেকে গোসল করে নেবেন। গোসল ওখানে তো গোসল সিস্টেম নেই। ইহরামের কাপড় আমরা বাসা থেকে পরে যেতে পারি, অথবা ঢাকা এয়ারপোর্টে গিয়ে পড়তে পারি, অথবা আকাশেও পড়তে পারি। 3টা ওয়ে আছে। প্রথম ওয়েটা পক্ষে আমি নাই, ভেজাল হয়, বোর্ডিং টোডিং করতে সময় লাগে। এখানে না, হ্যান্ড ব্যাগে লাগেজটা, বেলটা আর স্যান্ডেলটা নিয়ে নেবেন, অথবা স্যান্ডেল পরে বের হয়ে গেলে আর স্যান্ডেল নিতে হবে না, স্যান্ডেল পরে চলে গেল, ঠিক আছে না? আমি স্যান্ডেল পরে চলে যাই। এখন আমি যাবো কোথায়? ঢাকা এয়ারপোর্টে। কতক্ষণ হাতে সময় ডিপেন্ড করে আপনার বাসা থেকে এয়ারপোর্ট কতক্ষণ আগে ইন করতে হবে, মিনিমাম 3 ঘন্টা আগে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি 3 ঘন্টা আগে লিভ করলাম। এরপর ফ্লাইটের টাইম, ডিপার্চার টাইম কখন? দুপুর। আচ্ছা, তাহলে আপনার জোহরের সালাতের সময় হয়ে যাবে। বাসা থেকে বের হয়ে গেছেন, এখন কিন্তু আপনার কসর নিয়ে বিভিন্ন মাসালা আছে, বিভিন্ন মাযহাবের বিভিন্ন কথা আছে, বাট এর মধ্যে আমি বিশ্বাস করি, আমার কাছে পছন্দ হয়, সেটা হলো যে বাসা থেকে যদি আমি নিয়ত করে বেরিয়েছি, আমি এখন মুসাফির, নিচে নামলো মুসাফির, আমি কসরে চলে আসবো। ক্লিয়ার? তো আপনারা এইটা বিলিভ করলে আপনারা কসরে চলে যাবেন। কসর। তাহলে ঢাকা এয়ারপোর্টে গিয়ে আমরা যেটা করবো, বোর্ডিং টোডিং সবকিছু করার পরে প্রেয়ার রুমে চলে যাবেন। প্রেয়ার রুমে যাওয়ার পরে আর যখন আপনি বোর্ডিং করবেন, তখন কি করবেন? তখন আপনার টিকিটটা ম্যান্ডেটরি না, পাসপোর্ট দিলে কাজ হয়ে যাবে। এখন টিকিট লাগে, ই কপি সব। আর এরপরে আপনি যখন ওই টিকিটের বোর্ডিং কপিটা দিবেন, ভিসা কপি আর পাসপোর্ট ইন্টার নিয়ে ইমিগ্রেশন ক্রস করে চলে গেল। যাওয়ার পর বের হয়ে হাতের বামে দোতলায় হচ্ছে প্রেয়ার রুম। ঢাকা এয়ারপোর্টে পুরাতন যে এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট এখন আমাদের চালু হয়। ওইখানে যাওয়ার পরে দোতলায় গেলে পুরুষ মহিলা দুজনের অবস্থান আছে। ওই জায়গায় গিয়ে আমি কি করবো, ওযু করে আমি জোহরের সালাতটা করে নিতে পারি। কয় রাকাত? 2 রাকাত। এই সময় সুন্নতটা জরুরি, আগে পরে সুন্নত জরুরি, ঠিক আছে? কসর পড়লাম, পড়ার পরে আমাকে এখন কি করবো, ইহরামের কাপড়টা পরবো। ইহরামের কাপড়ের জন্য কোনো নফল ইবাদত নাই, বাট যে কোনো সালাতের পরে ইহরামের কাপড় পরা মুস্তাহাব, উত্তম। তো আপনি জোহরের সালাতের পরে পড়তে পারেন, অথবা জোহরের সালাতের আগে পরে হয়, তাহলে 2 রাকাত নফল পড়ে নেন। এবং এই নামাজটা কিন্তু আপনি ইহরাম পরে পড়া না, নামাজ আর পরে ইহরাম পড়তে হয়, একটু উল্টা। হ্যাঁ, আমরা এখানে ভুল করি। ক্লিয়ার? এরপরে আমরা ইহরামের কাপড় পরবো। কিভাবে পরবো? কসরটা পরার পরে ইহরাম পরলে পরে নিতে হবে, অথবা নফল করতে পারবো। এর জন্য কোনো এতবার ডান পাশে দেখে 3 বার, বাম পাশে 3 বার, এই যে নিয়ম কানুন অনেক কিছু পাবেন আপনারা, এগুলো আমরা পাইনি। আমার কথা বুঝছেন? আচ্ছা, তারপরে আপনারা কি করবেন, ইহরামের কাপড় পরলাম, পরার পরে কি, আর নামাজ জরুরি না, নামাজটা পড়লে ভালো, না পড়লে সমস্যা নেই। ফরজ তো পড়তেই হবে জোহরেরটা, বাট ইহরামের উদ্দেশ্য করে নফল নামাজ বা এরকম করতে, সফরের উদ্দেশ্য করতে পারে, ঠিক আছে না? এরপরে আমি ইহরামের কাপড় পরলাম, পরার পরে এখানে লাভবাহিক হবে না, এখানে নিয়ত হবে না। এখনো আপনি নিষিদ্ধ কাজ হলে সমস্যা নেই। কি নিষিদ্ধ? যেমন পশম উঠে ফেলছেন, ঝগড়া করে ফেলেছেন, কারো থোতা ভাঙে ফেলেছেন, সমস্যা হবে না, হবে জায়গা মতো গেলে বিকাত পার, ঠিক আছে? এখন আমি ফ্লাইটে উঠি। আরেকটা অপশন আছে ইহরামের কাপড়, আমি যেটা করি, আমি ইউজ টু বলে আমার সাথে আবার মিলাইতে যায় না। বিশেষ করে সৌদি এয়ারলাইন্সে প্রেয়ার স্পেস থাকে পিছনে, ফ্লাইটের পিছনে একটা জায়গা থাকে নামাজ পড়ার।
আমি কি করি, আমি সবসময় কম বেশি যাই, আমি 1 ঘন্টা আগে উঠে গেলাম, উঠে ওই লাগেজটা নামায় গিয়ে পিছনে মরা করে দিলাম, শেষ। তার আগে প্যান্ট শাড়ি থাকলো, কারণ ইরাম যতক্ষণ থাকে এদিকে খুলে পরে এদিকে খুলে অভ্যাস নেই তো, হঠাৎ করে পড়ি না, বছরে 2-4 বার ভেজাল হয়, এই জন্য পরে পড়ি। আপনারা পড়তে পারেন যেখানে বসে, পড়লাম। পড়ার পরে আমি নিয়ত করবো কখন, যখন মিকাত আসবে। মিকাতটা কখন আসবে ইনশাল্লাহ, ল্যান্ডিং এর ঠিক 30 থেকে 40 মিনিট আগে। ল্যান্ডিং টাইম 6টা, তাহলে বুঝে নেবেন যে 5:20-30 চলে আসবে ইনশাল্লাহ, ওকে। বাট তার আরো 15-20 মিনিট বা 1 ঘন্টা আগে নর্মালি ঘোষণা দেয় যে আমরা অমুক সময়ের মধ্যে মিকাত অতিক্রম করব। আপনারা যারা ওমরার নিয়তে এসেছেন তারা প্রস্তুতি নেন। এই সময় আপনার উজু নাই, কি করবেন? উজু যদি না থাকে, বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না, উজু বাধ্যতামূলক না নিয়তের সময়। থাকলে ভালো, উজু অবস্থাতে সবসময় থাকা ভালো। আপনি তো উজু সার্ভ করেই উঠতেছেন, সবসময় জরুরি না। আকাশের মধ্যে আসর চলে যাবে, মাগরিব চলে যাবে, আপনি কি করবেন? এখানে একটা অপশন হলো যে আপনি জমা পড়তে পারেন, জোহর এবং আসরটা ঢাকা এয়ারপোর্টে পড়ে নিতে পারেন। জোহর, আর এখন টাইমিংটা খুব চেঞ্জ হবে, ইন্ডিয়ার উপর এতটা বাজে, এর উপর এতটা বাজে, 5-5:30টায় দেখা যাবে ওখানে মাগরিব হয়েছে, বা এখানে হয়নি, এরকম ইস্যু হবে আকাশে, যেহেতু 8 ঘন্টা আকাশে থাকবেন প্রায়। এই জন্য আপনারা চাইলে, এটা একটা সুন্নত আমল, জোহর এবং আসর জমা পড়া যায় একসাথে। প্রিপেড পোস্টপেড সিস্টেম আছে, আবার মাগরিব আর এশার সময় পড়া যায়, ওইটা পোস্টপেড, আগেরটা প্রিপেড, ঠিক আছে। তো আপনি চাইলে দুইবার একামত দিতে হবে, কিন্তু প্রথম একামতে জোহর, দ্বিতীয় একামতে আসর করে উঠে গেলেন, আর আসর ভেজাল নাই, আর নিয়ত করে ফেললেন যে ইনশাআল্লাহ পৌঁছানোর পরে আপনি মাগরিব, এশার সময় মাগরিবটা পড়ে এসব দুইটাই পড়বেন। আর যদি আকাশে আপনার সুযোগ থাকে পড়তে চান, আকাশও করতে পারেন, সমস্যার কিছু নাই। আমার কথা বুঝতে পারছেন? আকাশের টাইমিংটা অনুমান করে পড়তে পারেন। এই গেল হয়েছে। এখন যদি ফ্লাইটের মধ্যে আপনার টয়লেটের চাপ আসে, এখানে কিন্তু হ্যান্ড ফ্লাশ নেই, পানি বেসিনের মতো ছোট আছে, কিন্তু ওইটা দিয়ে তার আমাদের পরিষ্কার হওয়া যাবে না। আমি কি করবো? টয়লেটের চাপ আসলে একটা 2 নম্বরের পদ্ধতি শেখাই দিচ্ছি, কিন্তু এটা কিন্তু পলিসির মধ্যে না। হ্যাঁ, আমার নামে বলেন না, আপনি ভিডিওর এই অংশটা কেটে দেন পরে। হ্যাঁ, আচ্ছা, সেটা হলো কোনটা? আপনি যেটা করবেন, আমি করি ছোট যে পানির বোতলটা দেয়, অথবা পানির বোতলটা রাখি ফাঁকা, দেখ আমি টয়লেটে যাওয়ার পরে ভরে নিই, ওই পানিটা দিয়ে আমি ইমার্জেন্সি কাজ সারি। টয়লেট আসলে কি করবেন? ইরামের কাপড় তো, আপনি তো বিরক্ত, মিজাজ খারাপ হয়ে যাবে, কারণ মনটাই খারাপ হয়ে যাবে আপনার, যে টয়লেট করে আমি পানি নিই নাই, অভ্যাস তো নাই আমাদের। এই জন্য ওই বোতলটাতে নিয়ে যাবেন, আমার বোতলটা যেখানে সেখানে ফেলবেন না, নোংরা হবে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের মোটামুটি জানা হয়ে গেল যে আমরা ইস্তেঞ্জার বা প্রয়োজনে, ইমার্জেন্সি প্রয়োজনে আমি কিভাবে পানি দেব। এটা আমার ছেলে শিখাই দিয়েছে। ও ফাইন, তাহলে আমাদের ওটা জানা হয়ে গেল। ছেলে তো বাংলাদেশ বিমানে কেবিন, তাহলে উনি তো জানেন। হ্যাঁ, এটা আমরা করি, ঠিক আছে না? আচ্ছা, এরপরে উজু না থাকলে সমস্যা নেই, উজুটা জরুরি না। হ্যাঁ, আর এবার চলে গেলাম আমরা নিয়তের জন্য, বললাম নিয়তের সময় উজু জরুরি না। এরপর নিয়তটা করে ফেললাম। নিয়তটা কিভাবে করবো? আমরা ছেলেরা একটু সাউন্ড দিই, এইভাবে সাউন্ড দিয়ে বললাম, আর মহিলারা মনে মনে, সাউন্ড করা যাবে না। দুইজন প্র্যাকটিস করছি আপনাদের এটা দেখে, মাশাআল্লাহ। তাহলে আপনারা যেটা করবেন, আল্লাহ বারাকা দিক, আপনারা যেটা করবেন, আপনারা মনে মনে, মহিলারা পুরুষরা একটু শব্দ করে, ঠিক আছে না? তাহলে আমাদের বিরামের নিয়তটা হয়ে গেল। আর এই নিয়ত করার পর থেকে আমাদের তালবিয়ার কাজ শুরু। তালবিয়াটার অর্থটা বোঝার চেষ্টা করবেন, আমাদের বাংলা তর্জমা দেওয়া আছে কিন্তু ওখানে, অথবা নিজেই দেখে নেবেন। অর্থটা বুঝলে ফিলিংসটা বেশি আসে, ইমোশনটা কাজ করে, আল্লাহ আমি হাজির, আল্লাহকে আপনি হাজিরা দিচ্ছেন, তাই না? তখন দেখবেন মনের ভিতরে ফিলিংস আসে। আসলে আল্লাহ তাআলা কোয়ালিটি চান, কোয়ান্টিটি না। আমরা অনেক নামাজ পড়ি, আসলে কোয়ালিটি না হলে তো নাম দরকার নেই, তাহলে 2 টাকা দিয়ে না, কথার কথা। এই জন্য আমরা ফিলিংসটা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আমরা চলে গেলাম কোথায়? নিয়ত করলাম, তালবিয়াটা বললাম, বলার পর তালবিয়া কতক্ষণ বলবো? যতক্ষণ খুশি বলতেই থাকে। একসাথে বলবো সবাই মিলে নাকি আলাদা আলাদা? অবশ্যই আলাদা আলাদা। জামাত করে একসাথে করে সবাই বলাটা বেদাত। আপনারটা আপনি বলবেন, ওনারটা উনি বলবেন, মিলে গেল। ক্লিয়ার? এখন আমরা নামবো কোথায়? আমরা নামবো হচ্ছে জেদ্দা এয়ারপোর্টে। নামার পরে ইমিগ্রেশনে কিন্তু ছড়াছড়ি হয়ে যাবে, একসাথে তো এক লাইনে দাঁড়িয়ে দিই, মানে একজন এবং আপনারা দুজনও আলাদা হয়ে যেতে পারেন, ভয়ের কারণ নেই। বের হয়ে আবার ওখানে আপনার পাসপোর্টে যেখানে সিল দিবে ওইটা আবার খুলে রাখবেন, ওইটার মধ্যে বডি কার্ডটা ঢুকে রাখতে পারেন, কারণ ওটা চেক করবে, আবার নাহলে ঢুকতে সময় লাগে। চেক করে আপনি নিচে নামলেই আবার বাকিটা সবাই ওখানেই আসবেন, রাস্তা একটাই। এখন নামার পর কত নম্বর বেল্ট ওখানে বলে দেয়, যে কত নম্বর বেল্টে আপনার লাগেজটা আছে।
আর যদি বলেও না দেয় সমস্যার কিছু নাই, টিভির মধ্যে স্ক্রিন আছে প্রত্যেকটা বেল্টের মাঝখানে, ওখানে দেখবেন যে আপনার ফ্লাইট নাম্বার কত, যাওয়ার ফ্লাইট নাম্বারটা আপনার টিকিটে দেওয়া আছে, ওই ফ্লাইট নাম্বারটা যেখানে পাবেন এটাই হচ্ছে। আরেকটা ওই হচ্ছে যে ওখানে যারা মুছামুছি পরিষ্কার করে সব বাংলাদেশ, 99% বাংলাদেশ, এদেরকে বললেই হবে যে ভাই ফ্লাইটটা কথা বা কিছু একটা বলে দিই, ক্লিয়ার? আচ্ছা, লাগেজে গেলাম, লাগেজে যে কি করবো আমরা, লাগেজ নেব, লাগেজ নেওয়ার পরে আমি কি করবো, ট্রলিতে নিতে পারি, ট্রলির মধ্যে নিয়ে নিলাম, যদি বেশি ব্যাগ হয়, ছোট হলে বিভাগ নিতে পারে, কিন্তু বের হবো না। কেন বের হবো না? আমরা এখানে যাকে যাদের দেখছি তারা অন্তত একসাথে থাকার চেষ্টা করবো, এটা আপনাদের সুবিধার্থে। এটা আমিও মনে করি। জি, সবাই যদি একসাথে এক দল ধরে যদি সবাই সব জায়গায় যাওয়া হয়, এখানে তো আসে নাই, আমরা তো 30 জনের আসছে তো আলটিমেট কয়েকজন। আপনারা যেটা করবেন অবশ্যই লাগেজটা নিয়ে আপনারা যাকে যাদেরকে চেনেন ওদেরকে দিবেন, আর যারা আসতে পারেন নাই তাদের, আমাদের যারা আসতে পারছেন তাদের ফোন নাম্বার একটা বা দুইটা নিয়ে নিব, আমরা ঢাকা এয়ারপোর্টে একবার দেখা করে নিব, তাহলে বেল্টে সুবিধা হবে। ওই জায়গায় গিয়ে আমরা একসাথে হয়ে তারপরে সবাই মিলে বের হবো ইনশাআল্লাহ। বের হয়ে এক্সিট যাবেন, এক্সিটে গেলেই আপনি দেখবেন বের হওয়ার সময় একটা সামনে বড় পানির অ্যাকুরিয়াম, ওই পানির অ্যাকুরিয়ামের ঠিক বাম পাশে নিচতলায় নিয়ে যাবে, লিফটে ওরাই নিয়ে যাবে, গ্রুপ বাস বললেই হবে। ট্যাক্সি 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 ডাকবেন, ওদের কাছে যাবেন না, কিন্তু আপনার কাজ ওখানে না। আমরা বাস স্টেশন নিচে, আপনি যাওয়ার পরে এক স্টেপ নিচে ওই লিফটে নামাবে, আপনি নিচে নামলে দেখবেন প্রচুর শশ বাস। এখন আপনার বাস কোনটা, ভয়ের কারণ নেই, আপনি ভিসা কপি হাতে রাখেন, আপনি দেখাবেন, উনি বলে আমার না পিছনে যাও, ও বলে আমার না পিছনে যাও, এরকম 2-4-5 টাকা বা 10টা বাস পিছনে যাওয়া লাগতে পারে। গেলেন, যাওয়ার পরে আপনি কি করবেন, ও বললো হ্যাঁ তুমি উঠো বাস। আরেকটা হয় যে ওই মানদুর থাকে, আমাদের লোকাল এজেন্ট, অ্যাকচুয়ালি ওদেরই দায়িত্ব, আমরা ঢুকতে পারি না ওই জায়গায়, গত বছর পারছিলাম। তো এরা কি করে, ওরা আপনাকে দেখে বলবো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও, মানে এক্সাইট করে রাখে ভয়ের কারণে। ওরা কি সবাইকে একসাথে করে একবারে গাড়ি উঠাই দিবে, এরকমও করে মাঝে মাঝে। যেটাই করুক, আপনি বাসে আগে যান পরে যান, ব্যস্ত হবেন না, অধৈর্য হবেন না। এই অধৈর্য কিন্তু এই যে ইরাম নিয়োগ করছেন, এখন আপনি সাধারণ বিষয় অসাধারণ হয়ে যাবে। ওখানে তো আমাকে না নেওয়া পর্যন্ত গাড়ি যাবে না, ইনশাল্লাহ যাবে না, না যাবে, চলে যাবে, লাইফ টাইম আছে, 1 ঘন্টা করে ওয়েট করবে। এখন আপনি 1.5-2 ঘন্টা লাগে বলতে আমরা গিয়ে চলে যাবো। না না, এয়ারপোর্ট থেকে ওখান থেকে লাগিয়ে হ্যাঁ। ধরেন তাড়াহুড়ো না, তাড়াহুড়োর দরকার নাই, যতক্ষণ সিম্পলি পর্যন্ত নিয়ে যাত্রী সবগুলো লাগেজ নিয়ে সিম্পলি যাবো, যাওয়ার পর উঠবো, এইটুকু থাকবে গাড়িটা। কিন্তু আমি যদি 3 ঘন্টা 4 ঘন্টা লাগাই ফেলছি বা অসুস্থ হয়ে গেছি বা হারাই ফেলছি, কথার কথা, তাহলে তো আমাকে রেখে যাবে, তখন আপনি আমাকে যোগাযোগ করবেন অথবা নিজের ট্যাক্সি ভাড়া করে যেতে হবে, ক্লিয়ার? ওই বাস আর পাবো না, শেয়ারিং বাস নাই, অন্য কোম্পানির গ্রুপে আপনাকে উঠাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি কাজ হলো, আমরা একসাথে গিয়ে বাসে উঠবো ইনশাআল্লাহ। উঠার পরে বাসটা সব মাথা গুনবে, গুনার পরে মাথায় বাস ছেড়ে দিবে। লাগেজ সবাই তো বাসে উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগেজ জায়গা নিচে, অল্প হবে। না নিচে নিচে বাসের ওই ওখানকার বাসের সিস্টেম হলো উপরে অর্ধেক সিট, নিচের অর্ধেক পুরাই লাগে। আমাদের ঢাকা এয়ারপোর্টে যেমন দেখছি যে যশোর ঢাকায় আসা যাওয়া করি না 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 না, ও বিশাল বড় বাস, কমপক্ষে 100 লাগেজ ঢুকলে, 100 লাগেজ ঢুকলে জায়গা হবে। এটা ভিতরে যদি 100 লাগেজ থাকে তাও জায়গা হবে না। আচ্ছা, তাহলে আপনারা আপনাদের মতো করে ঢুকে গেলেন, চলে গেলেন, ঠিক আছে না? এবার কোথায় চলে যাবো আমরা মক্কা যাবো ইনশাআল্লাহ। মক্কা যাওয়ার সময় আমার কাজ কি, আমি তালবিয়া করবো। এখন আপনি ওখানে কথা আসতে পারে, আসে, এই ম্যানেজমেন্ট এত নোংরা, এই লোকটা আমাকে এত আমাকে ভেজাল করলো, আমাকে এত ঝাড়ি দিল, এই বাসের ড্রাইভারটা আসলে কেমনে গাড়িটা চালায়, এই একটু জোরে চালাতে পারে না অথবা একটু আস্তে চালাতে পারে না, এই জিনিসগুলো শুরু হয়ে যাবে। এই সময় আপনার একটা মোবাইলে মেসেজ চলে আসবে, অনলাইনে ওখানে একটা সেলফি তুলবেন, কোন একটা জায়গায় আছে, বন্ধু তুই যে বলছিল ওই ফ্রেন্ডটাকে, মেয়েটাকে পাইছে, ফ্যামিলি রাজি হয়েছে, বিয়ে ঘটকালি শুরু করে দিচ্ছে, কিন্তু নিষিদ্ধ কাজ, সবগুলো নিষিদ্ধ কাজ। আমার কথা বলছেন, এগুলো এই সময় বেশি হতো। খালি মনে রাখবেন যে নিষিদ্ধ কাজগুলো করা যাবে, নাহলে কিন্তু দম দেওয়া লাগবে। আমার কথা বলছেন। তারপরে চলে গেলাম আমরা কোথায়, মক্কায়। মক্কায় যাওয়ার পরে কি হবে, হোটেল তো 2টা, ওই আমাদের যে মক্কার গাইড, তিনি ড্রাইভারের সাথে গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দিবে, ডিরেকশন কিভাবে যাবে। আর আপনারা তো জানেন, আপনারা যদি কারো অনলাইন থাকতে দিতে পারেন। ওখানে সিম কার্ড কিনতে যাবেন না, জেদ্দা এয়ারপোর্টে সিমের বুথ আছে, ওই পানির অ্যাকোয়ারিয়ামটা ওটা ঠিক পিছনে হচ্ছে সিমের বুথ, ওখানে কেনার দরকার নেই, কারণ প্রথম এলোমেলো হয়ে যাবে, আপনাদের হারায় ফেলবেন, দেরি হবে, কাছে হবে, ফিঙ্গার মিলবে না, দরকার নেই, ক্লিয়ার? চলে যান আল্লাহ নামে। আর বাসায় বলে দিবেন 2 দিন যেন ফোন না দেয়, কারণ যাওয়ার পর টাইমিং মিলবে না, আবার যাবেন, উমরা করবেন, সিম কিনতে পারবেন, একটু লেট হবে, এত টেনশনের কারণে। নেগেটিভ কিছু হলে আমরা বলে দিব আপনাদের বাসায় ইনশাআল্লাহ, ওকে? তাহলে আপনারা কি করলেন, আপনারা চলে যাবেন মক্কায়। যাওয়ার পরে বাস যে কোনো একটা গাড়ি হোটেলে আগে নামাবেন, যে কোনো হতে পারে, যেটা রুটের সুবিধা হয়। নামার পরে প্রথমে আমাদের গাইড চলে এসে আপনাকে নামায় চাবি দিয়ে চলে যাবে, আপনাকে রুমে চেক ইন করাবেন, আপনার মতো আপনি করবেন, কারণ আরেকটা হোটেলে তো নিতে হবে। আমার কথা বুঝতে পারছেন?
আচ্ছা, এখন আপনি রুমে গেলেন, আবার আরেকটা হোটেলে নিল, কোনো কারণে রুমে গিয়ে কোনো একটা ইস্যু পেলেন, কথার কথা আমি জানি না, আমি অনেকগুলো আলোচনা করে দিচ্ছি এতক্ষণ, যাই পান না কেন কিন্তু এই ইস্যুগুলো নিয়ে আল্লাহর ওয়াস্তে ওই সময় কোনো স্থান করবেন না। কেন? মানে ওইটার ইস্যু আরো অন্য ইস্যু আসতে পারে, যেটাই আসুক আগে ওমরা করেন, এমনি আপনি নিজেই ঠান্ডা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝছেন? শয়তানে করাবে আপনাকে। এই সময় কোনো রকম সাউন্ড নাই, আগে চেক ইন করেন, একটু ফ্রেশ হওয়ার পরে আমাদের 1 ঘন্টা টাইম দিব, হয়তো বা গ্রুপে মেসেজ দিব, হোয়াটসঅ্যাপ অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে সবাইকে, সব হোয়াটসঅ্যাপে। আর ওখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে কল দেওয়া যায় না, ভয়েস দেওয়া যায়, টেক্সট মেসেজ করা যায়। হ্যাঁ, ওয়াইফাই, হোটেলে ওয়াইফাই পাবেন, লবিতে পাবেন অথবা রুমে পাবেন, ঠিক আছে না? না পেলে আপনাকে নিয়ে যাবে রুম থেকে, টেনশন কারণ তবে রুমে থাকবেন, সরে যায় না। ক্লিয়ার? আপনাদেরকে নিয়ে কোথায় চলে যাবে? মসজিদুল হারাম। যাওয়ার আগে একটা ব্রিফ দিয়ে মসজিদুল হারাম উমরা কতক্ষণের মধ্যে? প্রায় নরমালি 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? আমরা তো ওখানে রাত্রেই তো উমরা করতেছি। হ্যাঁ ইনশাআল্লাহ। তো এই বেস্ট হচ্ছে আসলে মদিনা আগে যাওয়া, বেস্ট মদিনা আগে যাওয়া। এই যে এত লং জার্নি করে প্রায় 21-22 ঘন্টা লাগে, একটা রাত নষ্ট হবে, হয় যাওয়ার সময় রাত ঘুমাবেন না, নাহলে যাওয়ার পরে রাত ঘুমাবেন না, জানে পানি থাকে না। এরপর 3 ঘন্টা অনেক হাঁটতে হয়, কিন্তু অনেক আসলে অনেক হাঁটতে হয়। এতগুলো কিন্তু আমরা আবেগে আগে মক্কা নেই, বিশ্বাস করেন মক্কাটা জেনে সে বোকা, মানে অথবা যে জানে না। মদিনা থেকে আমি রিল্যাক্সে 6 ঘন্টা বাসে আসবো, লাগেজ রেখে উমরা করবো। আমার তো 14 দিনের বাজেটই 3 ঘন্টা। শুরুটা করছিলাম আমি কথা দিয়ে মনে হয়, তো ওই 3 ঘন্টাই তো আমি রিক্সে ফেলে দিলাম আগে মক্কা গিয়ে। কাপড় ঠিক থাকবে না, উজু ঠিক থাকবে না, আপনার মিজাজ ঠিক থাকবে না, আপনার এই দুনিয়ার প্যারা। ওখানে উমরা যাওয়ার আগে খাওয়ার সময় তো পাবো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনাদের আর প্রশ্নগুলো লিখে রেখেন, আমাকে পরে বলে। তো ওই জায়গাটাই যেন মদিনা, আমাদের 18 ডিসেম্বরটা কিন্তু মদিনা, মদিনাটা আগে বেস্ট। হ্যাঁ, মদিনা আগে গেলে সেই উমরাটা করতে, আর মদিনার রোজা মোবারক আল্লাহ রসুল ওখান থেকে আসলে মনটা আর একটু সফট হয়। আমার কথা বুঝছেন? সফট হয় আর একটু। আর এখান থেকে গেলে পিকনিক হয়, আমি বলে দিলাম, বিলাই নিয়ে এখান থেকে গেলে পিকনিক হবে, প্রথম দিন একটু হালকা বাদ, এরপর পিকনিক হয়ে যাবে। আর ওখান থেকে আসলে সফট হবে, ফিলিংসটা আরো বাড়ে। আমার কথা বুঝতে পারছেন? তো এই কারণে আপনি যেটা করবো আমরা, সেটা হলো যে আমরা ইয়েতে আসবো, মক্কায় গেলাম, মক্কায় যাওয়ার পরে আপনাদেরকে একটু সময় দিবে। আপনারা এই সময় ভারী কিছু খাবেন না, না খাইলে কিচ্ছু হয় না, পানি খাবেন, যেটুকু প্রয়োজন টুকটাক বিস্কিট টিস্কিট খেয়ে চলে যান আমরা, ঠিক আছে না? আর কারো ডায়াবেটিস থাকলে আপনারা একটু খাবার সাথে রাখবেন, বিস্কিট টিস্কিট, কারণ খিদা লাগলে তো নিজের ফিলিং উঠে যাবে। আমি জানি, আমি ওই জন্য কিছু রেখে দিবেন শুকনা খাবার, এখান থেকে কিছু বিস্কিট টিস্কিট নিয়ে যাবেন প্রয়োজন, ঠিক আছে না? চিরা মিরা নিতে হবে না, এখন আর এগুলো নেয় না মানুষ, লাগে না এগুলো, চিরা মিরা বাসায় তো খায় না, অনেক নিয়ম, ঠিক আছে না? এরপরে আমাদেরকে নিয়ে যাবেন ছিল উমরা করতে যাওয়ার সময় আপনার যদি গোসলের জরুরত হয়, সন্দেহ কাজ করে অথবা কোনো কারণে। আরেকটা বড় বড় জিনিস হলো, টয়লেটের পর কিন্তু নিয়তের পর থেকে টয়লেটের পর কিন্তু সাবান দিয়ে হাত ধুবেন না, সাবান দিয়ে হাত ধুবেন না, এই সাবানে গন্ধ থাকে, এই গন্ধ না 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 গন্ধ। আমাদের এখানে হাজি শপিং এর সাবান আছে একটা, গন্ধ ছাড়া, চাইলে নিতে পারেন, অথবা নাও নিলেও সমস্যা নেই, একদিন না দিলে কি হয়। আমার কথা বুঝছেন? কিন্তু সাবান দিয়ে মনে ভুলেও ধুবেন না। এটা নিয়ে অবশ্য মত দ্বিমত আছে আলেমদের মধ্যে, বাট আমি মতের পক্ষে, কারণ ওটাতে একটা গন্ধ, আমি অ্যাভয়েড করবো না, যেহেতু আতরটা নিষেধের মধ্যে। ক্লিয়ার? আল্লাহ রসুলদের সাবান দেন নেই, আমার কথা বুঝছেন? ওই জন্য ওই জায়গাটাতে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, ওই সময়টা উমরা করার সব ঠিক আছে। তো আমরা এই সময় চলে যাবো মসজিদুল হারামে। যাওয়ার সময় আপনাকে বলবে নামেন, আপনি নামেন, আপনি যদি ঘুমাই গেছেন বা কিছু একটা না থাকেন রুমে, তাহলে ঘুরে চলে যাবেন, একা একা উমরা করতে হবে। এখন যাওয়ার পরে ওই আমাদের মুআল্লিম জীবনের প্রথম আপনাকে দেখবেন, আপনি উনাকে প্রথম দেখবেন, আবার আপনারা সবাই সাদা, সবাইকে একরকম মনে হবে, উনিও সাদা, এই জন্য এখানে উইকেটটা বেশি পড়ে। আবার যখন বেশি মানুষের মধ্যে টেনশন কাজ করে, তখন কিন্তু ওই কটা কেমন, আপনাদের হচ্ছে কিনা জানি না, ছোটবেলা পরীক্ষা হল বন্ধু দোস্ত কটা কেমন লেখে, আমি বলতাম মাঝে মাঝে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আসলে শয়তানি করবে, শয়তান করবে 50%, আমার শয়তান 50-20%, আর এক্সাইটেশন চলে আসবে, সবকিছু মিলে একটু এলোমেলো হবে। আমার কথা কি বলছেন? আমি প্র্যাকটিক্যাল কথাগুলো বলতেছি। এই জায়গাটাতে আপনারা কোনো রকম টেনশন নেবেন, আল্লাহর জন্য যাচ্ছেন, আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, ব্যাস বিসমিল্লাহ বলে যাবেন, সব হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদের নিয়ে যাবে, এখন নিয়ে যাবে মসজিদুল হারাম। যে কোনো মসজিদে ঢুকে সুন্নাত আমল কি? 2 কুলির মসজিদ করতে 2 রাকাত, কিন্তু এই সময় দরকার নেই। এই সময় তাওয়াফ যে করবেন, উমরা করতে যাচ্ছেন, এইটাই 2 কুলির মসজিদ, আপনাদের এই মুহূর্তে না, এরপরে যতবার যাবেন তখন করবেন, প্রথমবার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করবো, গিয়ে আমাদেরকে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে তাওয়াফ সাই কিভাবে করে এগুলো আর বললাম, আপনারা আপনাদের মতো করেন, নিয়ম কানুন তো বলাই আছে, তাই না? দেখে নিবেন, আলেম বলবে, আলেম সাথে আসবেন, করে নেবেন। এখন যদি কোনো কারণে আপনার
ভুলে হারায় ফেলে, ওই সময় কিন্তু আবেগ কাজ করবে, একটু কাবার কাছে যাবো, ছুবো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এটা করা যাবে। আমাদের আলেম কি করবেন, মোয়াল্লেম উনি কিন্তু একটু দূরে দূরে ঘুরবেন, আপনার যা কিছু করার পরে করেন, আরো যেতে পারবেন ইনশাল্লাহ ভিতরে, কিন্তু প্রথমবারে গিয়ে আপনি ওই জায়গাটাতে গিয়ে ওই আবেগে চলে গেলেন, আপনি গ্রুপ হারাই ফেলছেন, আপনি কিন্তু পরে পারতে পারবেন ইনশাল্লাহ, বাট একটু বিপদ করতে পারে। আমার কথা কি ক্লিয়ার? ওই জন্য প্রথমে শুধু উমরা করেন, আর দোহাই লাগে ভাই মোবাইলটা সেলফি, মোবাইলটা এরোপ্লেন দিয়ে দিন, সাইলেন্ট করে দিন, ওই ছবি টবি তুলে ইমোশন আসবে না, ফিলিংসটা চলে যাবে। মানে উমরার মতো পর্যন্ত উমরাটা শেষ করে পরে কি করবেন পরে, অথবা পরে গিয়ে ছবি তুলে, সব তো থাকতেই পারে, পরে তুলেন। প্রথমবার উমরা করতে যান না, 1 সফরে 1 উমরা, প্রথমবারই আসলে উমরা, পরে 1000 উমরা কোনো ভ্যালু নেই। আমার কথা বুঝছেন? রসুলের সফরে 1 সফরে 1 উমরা, সব সাহাবী 1 সফরে 1 উমরা, আমরা এটার পক্ষে। আমার কথা উমরা করার পর তো মসজিদুল হারামে তো আবার যেতে পারবো। হ্যাঁ, তবে মাতাফ যেটা কাবার চত্বর, এখানে পুরুষরা এখন যেতে পারে না ইহরামের কাপড় ছাড়া, মহিলারা সব সময় পারে। পুরুষরা দোতলা 3 তলায় পারবে, তাও নফল তাওয়াফ করতে চান যদি পরে দোতলা 3 তলায় করতে হবে, নিচে যাওয়া যাবে। নিচে যদি আপনারা তায়েফ ঘুরতে যান বা কোনো কারণে কোথাও যান, আসার সময় আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। ওখানে মিকাত আছে, তো ইহরামের কাপড় পরে সেকেন্ড উমরা করতে পারেন। সেকেন্ড উমরা জীবিত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিন্তু উমরা করা যায় না, এটা নফল ইবাদত। আমার কথা বুঝছেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যেতে পারে। মৃত ব্যক্তির আমল নামা তো বন্ধ হয়ে যায়, বাট এগুলো যায়, তাই না? দান সাদাকা এগুলো যায়। যে 5 ওয়াক্ত নামাজ উমরা শেষে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়তে চাই কাবা শরীফে, বিশাল চত্বর, বলে দিচ্ছি আমি আসিনি, সব চলে আসবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরুন আমি প্রথম উমরা শেষ করলাম, এরপর আমি কি ইহরামের কাপড় শেষ আমার খুলে ফেলবো? যাইনি তো এখন ওখানে, আচ্ছা, আমি এখনো আটকে আছি এখানে। আর কত সময় লাগবে? 10 মিনিটের লেকচার বাকি আছে, ইনশাআল্লাহ সব পাবেন। পরে প্রশ্ন করতে দিব, তবে লিখে রাখেন অথবা মেমোরিতে রাখেন। তো এইখানে যে কনসার্নটা হলো আমাদের, আমরা ইয়েতে চলে গেলাম, এই তাওয়াফ সাইতে গেলাম। তাওয়াফ সাইতে আমরা কি করবো? আমাদের মুআল্লিমকে ফলো করবো। মুআল্লিমকে ফলো করার পরে উনি 7 চক্কর দিবেন। তারপরে কি করবেন তো বলতে পারবেন? 7টা চক্কর দেওয়ার পর কি হবে? চুল করতে হবে না? না একটা দানা, এখনো তাওয়াফই আছে। একটা দানা না, 7 চক্কর দিতে হবে যখন, তখন ওই যে না, 7 বার ঘুরলাম, কাবার 4 দিক দিয়ে এখন কি করবো? নামাজ পড়তে হবে। রাইট, 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়বো, সালাত আদায় করবো। এরপর আমি কি করবো? জমজমের পানি পান করবো, এই সময় একটা সুন্নাত আমল। তারপরে কথা বলবো তারপর যে মারওয়া পাহাড়ে না সাফা পাহাড়? সাফা পাহাড়। সাফাতে ওঠার পরে দোয়া করবো, দোয়া কুণ্ডের জায়গায় করার পরে আমরা সাই করবো। সাই মানে সাফা থেকে মারওয়া। সাফা থেকে মারওয়া একবার গেলাম, একবার আসলাম, কয়বার সাই হলো? একবার। 2 বার। এটা ভুল হয়, 2 বার। গেলে একবার আসলে রাইট, তাহলে শেষ হবে মারওয়াতে গিয়ে 7 বার যেহেতু বেজোর, ঠিক আছে না? এর মধ্যে কাজ কি? সবুজ চিহ্নিত যে জায়গাটা পাবেন একটু জোরে দৌড়ায়, পুরুষরা জোরে, মহিলারা জোরে। মহিলা স্বাভাবিক, মহিলারাও পিকআপে দৌড় মারে, কিন্তু অন্যায় হয়েছে, মহিলারা স্বাভাবিক, ঠিক আছে না? আর পুরুষরা কি, হাজবেন্ড ওয়াইফ আপনারা গেছেন, দৌড়ে ওনারা হারায় না, আবার আপনি দৌড়ার ভান করবেন যতটুকু দৌড়ানো যায়। হ্যাঁ, আবার যতটুকু দৌড়াও লেন, সমস্যা নেই, আবার ওখানে স্লো হয়ে গেলেন, উনি গিয়ে আবার অ্যাটাচড হয়ে গেল, ঠিক আছে না? আর সবচেয়ে সহজ বুদ্ধি হলো এক সাইড দিয়ে উনাকে বলে দিবেন, সবসময় তুমি যদি হারাও ফেলো আমাকে ডান দিকে তাকাবা, ডানে আমার বাবা, এইভাবে বুদ্ধি করে দিলেন। কারণ আপনি মাঝখানে এই বামে ডানে থাকলে কিন্তু সব একরকম পোশাক খুঁজে পাবেন আপনি, সেটাই তো করবেন। কিন্তু যখন দৌড়াদৌড়ি ফাংশন চলে আসবে, উঠে বললাম ওই দৌড়টা ওইভাবেই দেখা, হ্যাঁ, শুধু মশান, রাইট, দৌড় হবে না, ক্লিয়ার? দৌড়টা মশান। আর কিছু হয়ে গেল, এরপর কি করবো? চুল মুন্ডন করবো। চুল মুন্ডন করবো কোথায়? যেখানে খুশি, কত রিয়াল, 10 রিয়াল 15 রিয়াল, যারা যেমন পারেন ধরে। রাস্তার পাশে একরকম, উপরে আরেক রকম, উপরে 5 রিয়ালও পাইতে পারে। আপনার পছন্দ মতো মুন্ডন করে নিন। আমার কথা কি ক্লিয়ার? তখন আমরা ওইটা যা করবো। আমার এখন সিগারেট খাওয়ার অবস্থা কি করবো? এখন বিড়ি খেতে পারবো, ঠিক আছে? এই পিনিকটা উঠে এই জায়গাতে, আর আমরা সিগারেট টিগারেট খাই, এই যে উমরা পর্যন্ত পুরা পিনিকে থাকে, মেজাজ খারাপ হয়ে যেত। কন্টিনিউ 24 ঘন্টা বিড়ি থাকা ছাড়া তো ইয়ের সময়, রোজার সময় এতক্ষণ লাগে না, কি বুঝছেন আপনি? আর এই কারণে আবার আরেকটা ইস্যু হলো যে কিছু খাওয়ার পর সিগারেট খেতে ইচ্ছা করে না, খাই ঠিকই কিন্তু সিগারেট খেতে পারে না। আর শরীরের মধ্যে কিছুই খায় না রোজার সময়, পিনিকটা কম ধরে। এই গানে আমরা প্র্যাকটিক্যাল কথা বলতেছি, অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, তাহলে আমাদের জানা হয়ে গেল। এইবার বলি তাওয়াফ সাইতে আমরা কি দোয়া করব? আচ্ছা, তাওয়াফ সাইতে নির্দিষ্ট কোনো দোয়া নেই, যা মনে চায় তাই করবেন। কোন ভাষায় করবেন? যা ভাষা পারেন, বাংলা, ইংলিশ, উর্দু, যেটা দিয়ে আপনার মনের ভাব, ফিলিংস আসে
আপনি সেটা দিয়ে করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে একটা সিস্টেম মেনটেন করি, এটা কিন্তু কোনোখান থেকে আমি দেখা না। কেন করি? যেন ওই পুরো 7 চক্কর তো অনেকক্ষণ সময় লাগে, তাও আবার সাইতে, যেন পুরো সময়টা আমার আবেগ কাজ করে এবং সবার জন্য চাওয়া হয়, সবকিছুর জন্য চাওয়া হয়। এটার জন্য আমি নিজে নিজে একটা সিস্টেম বানাইছি। আপনি চাইলে এটা মেনটেন করতে পারেন। আমার কথা ক্লিয়ার? যদি পছন্দ হয়। সেটা কি? আমি কি দোয়ার সিস্টেম আছে একটা, দোয়ার সিস্টেম কি প্রথমে আল্লাহর গুণগান গাইতে হয়, প্রশংসা করতে হয়, তারপরে কি রসুলের দরুদ শরীফ, রসুলের জন্য দোয়া, তারপরে কি নিজের জন্য, পৃথিবীতে সবচেয়ে আপন আমি। আচ্ছা, আমার পরে আমার আপনকে আমার সন্তান না বাবা মা? বাবা মা, অবশ্যই বাবা মা। বাবা মার মধ্যে কে আগে? মা। যেটা খুশি আপনি করেন, এটা চলে আসে, অবশ্য ভয় লাগে না। বাবা মা হলো, এরপরে কি? সন্তান এবং স্ত্রী, সন্তান স্ত্রী, তারপরে কি? তারপরে আমার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের পরে কি? প্রতিবেশী দেশ, অন্য মুসলিম দেশ, এই তো। তারপরে কি? তারপরে আমার ব্যবসা দাও, টাকা দাও, এই সমস্যা, এই ঋণে ঝামেলা আছে, বিপদে আছি, ওইটা চাইছে, ওইটা চাইছে, এইটা চাইছে, দাও, খালি দাও। চাইলে কবুল ইনশাআল্লাহ। দোয়া কবুলের জায়গা, এটা বলে আছে দোয়া কবুলের জায়গা, আমাদের এটা দোয়া কবুলের জায়গা। এটা আল্লাহ তাআলা সব জায়গায় শোনেন, বাট এটা স্পেশাল। একটাই 1 লাখ, মানে একবার চাইবেন 1 লাখ বার চাওয়া হয়ে গেল। আবার আকাম করলেও কিন্তু 1 লাখ, মাথায় রেখে। একটা ভুল করে ফেলছি, পচা কথা বলছি, এটা কিন্তু 1 লাখ। হ্যাঁ, এটা মাথায় রেখে নেবেন। এই জন্য আমরা যেটা করবো, ওই জায়গাটাতে গিয়ে করবো। আমি প্রথমবার কি করি, সবার প্রথমে আপনি আল্লাহর গুণগান কি করবেন, কি পারেন? আলহামদুলিল্লাহ সূরা পড়েন, বলেন। আপনি কুল আল্লাহু পারেন, করেন। লা ইলাহা ইল্লাল্লাহ পারেন, করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পারেন, করেন। এগুলো তো পারি মোটামুটি, মনে আমরা নাকি? আমরা এটা করবো, ঠিক আছে? প্রথম চক্করটা করলাম, কিন্তু রুকনে আমিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, রুকনে আমিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত কি এখানে আমাদেরকে কি করতে হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। এটা বাই ডিফল্ট, এটা সুন্নাত, এটা করতে হবে, এটা করবেন। মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই একটাই হাসানা ওয়া কিনা, মানে আল্লাহ দুনিয়া ডিফল্ট, আল্লাহ রাসূল এটা করতেন এই জায়গাটা। রুকনে আমিন থেকে হাজরে আসওয়াদ, ঠিক আছে না? আর বাকি সময়টা যা এইটা প্রথম চক্করটা দিয়ে দিলাম। প্রথম চক্করটা কি করব? আল্লাহর, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় চক্করটা কি করব? দরুদ শরীফ, রসুলের জন্য। রসুলের পায়ের ছাপ হয়তো ওই জায়গায় পড়ে গেছে, আপনার পায়ের ছাপটা ওখানে পড়ছে, ফিলিংস আনবেন। কত নবী রাসূল সাহাবী রেখে আসছেন, রসুল কি ইয়া উম্মতি মৃত্যুর সময় করছেন, আমাদের জন্য দোয়া করে গেছেন, আমাদের টেনশন ছিলেন ওই সব। এই যে ফিলিংস গুলো নিয়ে আসবেন, এই জিনিসগুলো কি করবেন আপনি ওই জায়গাটাতে বসার পরে আপনাদের কিন্তু ওই দরুদ শরীফ চলে দ্বিতীয়টা। 3 নাম্বারটা কি? আমার জন্য। আমি আমার জন্য 2টা চক্কর আছে। আমি 3 নাম্বারটা আমার পাস্টের জন্য চাই। পাস্ট, এই ভুল করেছি, এই পাপ করেছি, এই অন্যায় করেছি, এই গুনাহ করেছি, আমাকে মাফ করো, ঠিক আছে না? আমার পাস্টের জন্য চাই 3 নাম্বারটা। 4 নাম্বারটাও আবার আমার জন্য, আমি এবার ফিউচারের জন্য চাই। আল্লাহ এই দাও, সেই দাও, এই করো, সেই দাও, নেক হায়াত দাও, ইমানি মৃত্যু দাও, টাকা পয়সা দাও, ব্যবসা দাও, হালাল ইনকাম দাও, হালাল স্ত্রী দাও, হালাল সন্তান দাও, নেককার সন্তান, যা দেখায় আপনার জন্য সামনে। তাহলে 4টা শেষ, নিজের জন্য 2টা, কিন্তু 4টা শেষ। পঞ্চমটা আমি রাখি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর বাপ মা, জীবিত মৃত যাই হোক, চোখের পানি চলে আসবে। চোখের পানি কিন্তু ভাই পড়তে হবে, একদম নিচে পড়তে হবে, টালটাল করে, চিপে চিপে, জোর করে না। তাহলে বুঝবেন যে আপনার ফিলিংস আসেনি। আমার কথা বলছেন, অটো আসবে ইনশাআল্লাহ। এই সময় কাবার দিকে তাকানোটা ঠিক না, অনেকে বলে। এটা অ্যাকচুয়ালি মূল কারণ হলো তাকে দেখি যদি কারো ধাক্কা লাগে, এই জন্য তাকানো যাবে। তাকালেই তো বরকত সব। আমার কথা বলছেন তো, তাকাবেন, সমস্যা নেই, কারো সমস্যা না করে। তাহলে আপনার কি হলো? পঞ্চমটা হয়ে গেল আমাদের কার জন্য? বাবা মার জন্য। ষষ্ঠটা কি? সন্তান এবং স্ত্রীর জন্য। সপ্তমটা কি? দেখেন জায়গা কিন্তু শেষ, চক্কর শেষ, খেয়াল করছেন? পুরো ইমোশনের মধ্যে যাবে ইনশাআল্লাহ। আর যদি কোনো কিছু না টার্গেট করে নিয়ে যান, দেখবেন 1টা 2টা চক্কর পর আপনি সেলফি মেলফি, কে কি করলো, কে কোন দিকে আবার সিলাইছে কেমনে, সব চলে আসবে আপনার মধ্যে, ইমোশন চলে যাবে। সপ্তমটা দরজা লাগবে। সপ্তমটা কি হবে? সপ্তমটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেটা, যে আমাদেরকে আমরা এবার চাবো কে কোন দোয়া চেয়েছে, এবং বাংলাদেশের জন্য দোয়া করবো, আমরা ফিলিস্তিনের জন্য করবো, গাজার জন্য করবো, আফগানিস্তানের জন্য করবো, পাকিস্তানের জন্য করবো, তাই না? আমাদের সিরিয়ার জন্য করবো। এরা তো খুব কঠিন অবস্থার মধ্যেই আছে, দুনিয়ার জন্য করবো, তাই না? সবার জন্য আমরা এই সময়টা সপ্তমটা দোয়া করবো। দেখবেন আপনার যে কিভাবে যাবে ইনশাআল্লাহ, সাইতে সাই কপি পেস্ট।
ক্লিয়ার? সাইতে দোয়া বলতে কোথায়? এই রুকনে ইয়ামানি থেকে হাজির আসতে একটা দোয়া, এটা মুখস্থ করে নেবেন। নামাজের সময় একটা সূরা মুখস্থ করে নেবেন। সূরা তো জানেন, কি সূরা বলেন তো? কাফিরুন। কুল তো জানি, কাফিরুন পারলে ভালো, না পারলে এইটুকু ছোট করে নিতে পারেন। এই আর দোয়াটা কি, যখন সাফা পারে উঠবো, ইন্না সাফা মারওয়াতা মিন শাআইরিল্লাহ, পারলে করলাম, না পারলে সমস্যা নেই, চলে যাবে। এরপর একটা দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, জানি ওটা একটু বেশি আছে, এটা পারলে করলাম। একবার হচ্ছে ইয়েতে সাফাতে প্রথমবার, মারওয়াতে প্রথমবার, এরপর আবার লাগেন, এরপর রাউন্ডে থাকবেন, একবার একবার করে। ক্লিয়ার? এই দোয়াগুলো কিন্তু কোনোটাও যদি না জানি টেনশনের কারণ নেই ইনশাআল্লাহ, মানে এটা ম্যান্ডেটরি না আমরার জন্য। ক্লিয়ার? তবে প্রসেসটা ম্যান্ডেটরি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা ইলাহা ইল্লা হুয়া। এটা কি সাফাতে, এটা মারওয়াতে? সাফাতে 3 বার, হ্যাঁ মারওয়াতে 3 বার। আমাদের ভিডিওটা দেখলে বুঝবেন। আমি দেখিনি, দেখে নিয়েন আমাদের ভিডিওটা পাই পান না, গ্রুপে নাই রাকিব ভাই দেয়ই তো, গ্রুপে হয়তো ব্যাট করে না আমাকে। না, তাইলে আপনি কি আমাদের সরাসরি বুকিং করছেন? না, এই জন্য ওই ব্যক্তি রাকিবকে, আমাদের রাকিব, হ্যাঁ হ্যাঁ আপনাদের রাকিব, সে তো বোধহয় আমাদেরই রাকিব, মানে আমাদের অবকাশে বুকিং করছেন। না না না, ও বলছে না, রাকিব বলতে যে আপনাদের পাশের বিল্ডিং। ওই কারণে রাকিব, ওই কারণে আপনি আসেন না, বাট এটা আসা উচিত। এই যে আমাদের এজেন্সির মধ্যে ইগোটা, লাভ নাই তো রে ভাই, দিন শেষে তো অবকাশের নাম আসবে, কিন্তু এখানে তো নেগেটিভ কিছু না। আমরা সব আল্লাহর মেহমান, একসাথে কাজ করি, খারাপ তো কিছু না। আপনি কি খেয়াল করছেন আমার কোনো কথায় আমরা খুব অবকাশের প্রশংসা করছি পর্যন্ত? একটা কথা বলিনি। কেন করিনি? কারণ আপনি মেহমান, আপনি যাচ্ছেন, আমার মাধ্যমে আমরা ওসিলা। আমি আপনাদের ইয়াটা পাইছি হচ্ছে গত পরশু দিন, আপনাদের ইয়াটা মানে ওটা তো উনি আমাকে বলে। হ্যাঁ, কিন্তু গ্রুপে অ্যাড করতে হবে। উনাকে বলবেন ভাই আমি ওনার নাকি একটা গ্রুপ করছে, আমাকে গ্রুপ, উনাকে অ্যাডমিন করা আছে। আমরা অনেস্টি ধরে রাখার জন্য আমরা কোনো নাম্বার অ্যাড করি না, উনাকে অ্যাডমিন করে উনারটা উনি অ্যাড করবে, আবার গ্রুপ শেষে উনি ডিলিট করে দিবেন। আমরা কিছু সেভ কন্টাক্টে আসবে না আমাদের। আমার কথা বুঝছেন? আমাকে অ্যাড করা হয় না, না বলে অ্যাড করতে হবে, নাহলে আপনি অনেক মেসেজ মিস করবেন। তাহলে যেটা হলো আমাদের জানা হয়ে গেল। তাহলে আর দোয়া কি এইগুলোই, এই কয়টাই, আর কিছু না। আর সবুজ চিহ্নিত জায়গায় একটা দোয়া আছে, ছোট দোয়া, যদি পারলেন ভালো, না পারলে নেই। যখন একটু দ্রুত সবুজ চিহ্নিত জায়গায় সাই করার সময় তখন, ঠিক আছে না? আর যেটা হলো আমাদের এই জমজমের পানি খাবো, জমজমের পানি খাওয়ার সময়, পানি খাওয়ার 6 সুন্নত জানি আমরা, 6 সুন্নত মেনটেন করে খাবো। এই সময় কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। আর এরপরে যদি জমজমের পানি খান পরের দিন, বসে খেতে হবে। আমরা জানি যে জমজমের পানি খায় দাঁড়া খায়, সব দাঁড়ায় যায় না, এটা ভুল। ওই সময় সুন্নত, ওই সময়, এর আগে পরে বসে খাওয়া সুন্নত। ক্লিয়ার? ওই সময় জমজমের পানি একটু মুখে ঢুকে নিলাম, বরকতের জন্য নিতে পারি, কাজ শেষ। তাহলে আমাদের মোটামুটি তাও সেই জানা হয়ে গেল। চুল মুন্ডন করবো না, ছাড়াই গিয়ে হ্যাঁ, যদি আমরা টাকু করে ফেলে দিই, তাহলে আল্লাহ রসুল 3 বার দোয়া করছেন উনার জন্য। আর যদি আমরা কাটতে পারি সেটাও হবে, বাট উনি একবার দোয়া করছেন। আর কাটলে স্টাইল করা যাবে না, আরবি ছাট এই ছাট চলবে না, এখানে একটু কম, এখানে বেশি হবে না, এক সমান কাজ দেখবি, ঠিক আছে না? তাহলে আমার চুল কাটা হলো, উমরা হয়ে গেল। এখন আমার কাজ কি? আপনি খাবেন, আমাদের খাওয়া প্যাকেজে আছে, প্যাকেজে খাবার নাই, প্যাকেজে খানা আপনার প্রয়োজন। আমাদের ওখানে গাইডকে বলবেন, মোয়াল্লেম একজন, গাইড কিন্তু আরেকজন, অপারেশন মোবাইল নাম্বার দেওয়া আছে ভাউচার, ওনারা বলবেন যে ভাই আমি খানা নিব। হুট করে বললে খানা আসবে না, একদিন আগে বলতে বা অফ করলে একদিন আগে অফ করতে হবে। খানাটা নেই না কেন, মানুষের খাওয়ায় স্যাটিসফাইড কম করা যায়, এটা নিয়ে কথা শুনতে হয়। এই কারণে আপনার খানা আপনি, অনেকে আবার কম খরচ করে, অনেকে মনে করেন ওনারা ভাত চেয়ে রাতে বেলা রুটি পছন্দ করে, একটা রুটি এত বড়, একটা নিলে হয়ে যায়, একটা ডাল একটা ডিম নিলে শেষ, ভাতটা দরকার, ভাত শক্ত হয়ে যায়। আমার কথা বুঝছেন? তাহলে এই কারণে আপনারা ওইটা করতে পারেন। এরপরে আপনার কাজ কি? জিয়ারা। আমরা এরপরে আপনার সঙ্গে দেখা করবো, এর মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই কিন্তু। আর জিয়ারা মানে সাইট সিন। কতক্ষণ? 2 থেকে 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা হবে। কখন হবে? সকাল 7টার দিকে, ঠিক ফজরের পর। ফজর নামাজ পড়ে এসে হয়তো নাস্তা তেমন সময় পাবো না, চাটা কিছু খেয়ে রেডি হয়ে যাবে এই সময়, কখনো 8টাও হয়, ডিপেন্ড করে। কিন্তু 7টা পরে অ্যাটিটিউড করবো কি? আপনারা বলছি 7টায়, গাড়ি আসছে 8টায়, আপনি 1 ঘন্টা ধরে ওয়েট করতেছেন। আমার গাড়ি আসছে, আমি থাকবো না। কেন থাকবো না? আপনাদের কিন্তু ভেঙে বলে দিলাম, আমার হাতের নিয়ন্ত্রণে নাই। আবার পুলিশ গাড়ি ঢুকতে দেন, আমার বহুত ভেজাল করে, ওখানে গেলেই দেখবেন, ঠিক আছে? তাহলে আমাদের গাড়ি চলে গেল। এরপরে কি? মক্কা টু মদিনা, আশিক আসতে পারে। এরপরে আপনার হচ্ছে কি মক্কা টু মদিনা আমি যাবো কিভাবে? বাসে। কখন যাব? নর্মালি বাদ জোহর হয়। কি করব? আপনাকে বলে দিবে, আপনি 12টার আগে আপনার লাগেজ নামায় রাখেন। কেন বলবে? কারণ নামাজের পরে ওই সময় লিফটগুলো বিজি হয়ে যায়, ওই সময় কিন্তু সবচেয়ে রাশ হয় লিফটগুলো। 5 স্টার কেন, 100 স্টারে যান আপনি মক্কা মদিনায়। নামাজের আগে পরে গেলে লিফটের সিরিয়ালে দাঁড়াইতে হবে, কারণ সবাই তো সময় বের হয়, সময় ঢুকে। এই জন্য আপনি টেকনিক্যালি কি করবেন, ওই অনেক আগে থেকেই আপনি লাগেজটা নামায় রাখবেন। আমার কথা বুঝতে পারছেন? লাগেজটা আপনাকে বলে দিবে গ্রুপে, নামায় রাখবেন, পরবর্তীতে নিয়ে আসবেন।
লাগেজ কয়টা? যাওয়ার সময় কত কেজি আপনার? সৌদি এয়ারলাইন্স না? যাওয়ার সময় 23 কেজি এক পিস, আর হাতে 7 কেজি, টোটাল 30 কেজি। আসার সময় কয় পিস? 2 পিস। 23 23 46, একটাই 46 বানাইলে হবে না, একটা 40 বানাইলে হবে না, 23 এর বেশি হওয়া যাবে না। কয়টা পিস নিতে পারবেন? 2 পিস চেক ইনে, আর হাতে 7 কেজি। অনেক লাগেজ আসার সময়, আমরা আসার সময় 2টা লাগেজ দিচ্ছি। ক্লিয়ার? 23 46 আসার সময়, আর হাতে 7, হাতে 7, তারপর 53, আর যাওয়ার সময় 30। ক্লিয়ার? আচ্ছা, এখন যাওয়ার সময় 1 লাগেজ, আসার সময় 2 লাগেজ কেমনে পাবো? আর একটা কিনতে হবে, কিন্তু কেনা লাগেজ খুব একটা কোয়ালিটি হয় না। এখন একটা বুদ্ধি করতে পারেন, সেটা হলো কাপড় জাতীয় ব্যাগগুলো আছে না, এই ব্যাগগুলোতে কিন্তু এই ছোট এদ্রুপ হলে খেজুর যদি ঢুকান আপনি, কথার কথা জানা মাছ, এই এদ্রুপের মধ্যে 30-20 কেজি হয়, 23 কেজি হয়ে যাবে। ওইগুলো ট্রলির মধ্যে নিয়ে যেতে পারে যাওয়ার সময় একটা। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা, ট্রলি কি র্যাপিং করা বাধ্যতামূলক না? ট্রলি যদি লকর ঝকরে তাহলে করবেন। ছিঁড়া ফাটা যদি সুতো মুতো ঝুলে থাকে, তাহলে আপনার ট্রলিটা, আপনার লাগেজটা করা জরুরি। আপনার যদি ওখান থেকে সুতো মুতো ঝুলে থাকে, আমার কথা শুনেন, তাহলে র্যাপিংটা জরুরি। র্যাপিং কোথায় করবেন? বাসায় করতে পারেন, এয়ারপোর্টে করতে পারেন। বাসায় করলে ওখানে করলে সুবিধা কি, বাসায় হয়তো বা 10 রিয়াল একটা পলিথিন কিনছেন, নিজে করলেন, বাট আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি যদি উপরে রশি টসি দিয়ে কিছু বাঁধেন, তাহলে কি করবেন? র্যাপিং করে নিতে হবে, নাহলে দিবে না। আমার কথা বুঝতে পারছেন? তো র্যাপিংটা বাসায় করতে পারেন, আর যদি এয়ারপোর্টে করেন 15, 20, 30 রিয়াল, ডিপেন্ড করে ব্যাগের সাইজের উপরে। হ্যাঁ, এই ব্যাগের না, যদি রশি পুশি লাগান তাহলে র্যাপিং লাগবে, ওদেরটা টাইট ফিটে ওখানে করতে পারে, আপনার ইচ্ছা। আমার কথা কি ক্লিয়ার? আর এই বড় কাগজে পাসপোর্ট নাম্বার, নাম, বাবার নাম, নিজের নাম লিখে ছাপ্পর মারার দরকার নেই, এগুলো চলে না, এগুলো কোনো দরকার নেই। এগুলো হজেও আমি লাগাই না, আমার হাজিকেও দিই না, যদি ওদের হজের সিস্টেমের ছাড়া দরকার নেই। আপনার ট্যাগটাই তো আপনার সব পরিচয়, হারাইলে তো এয়ারলাইন্স ট্যাগ দিয়ে কম্পেয়ার করবে, আমার কথা বুঝছেন? আপনাকে খুঁজবে, ট্র্যাক করবে, এই জন্য এগুলো দরকার নেই। হ্যাঁ, একটা থাকবে। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারেন, আপনারা একটা লাল কাপড় বা নীল কাপড় কিছু একটা ওই হ্যান্ডেলের মধ্যে ছোট করে দিতে পারেন। কেন? ওই দূর থেকে বলা যাবে আমার ব্যাগ, কারণ ট্যাগ তো দেখা যায় না দূর থেকে। হ্যাঁ, এটা উনি ভালো পারবেন। এইগুলো ছোট জিনিস একটা লাগাই নিতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যাওয়ার সময় একটা মার্কার পেন নিয়ে যাবেন। কেন? আসার সময় জমজমের পানির সময় কাজে লাগবে, এটা পরে লেকচারে আসতেছে। এবার আমরা কথা বলি, চলে গেলাম আমরা জিয়ারা, মক্কা টু মদিনা। গোল্ড কিনতে যাচ্ছেন, কোথায় কিনবো গোল্ড? গোল্ড আপনি মক্কায় মসজিদুল হারামের পাশে হাজার হাজার দোকান, মদিনায় দোকান নিতে পারেন, বাট এখানে প্রাইসটা একটু বেশি। গুলশানের দোকান আর গুলিস্তানের দোকান তো প্রাইস এক হবে না, দোকান ভাড়া তো এক না। পাশাপাশি ট্যাক্সটা ম্যান্ডেটরি এখানে। আর আপনি যদি একটু সাইডে বামে ডানে যান, ট্যাক্স ছাড়া নিতে পারবেন, অনেক টাকা সেভ হয়। বাট গোল্ড প্রায় সব জায়গায় একই রকম, ঠিক আছে না? এই গোল্ড কিনবেন কোথায়? আমি গাইডকে বলবেন, ট্যাক্সি করে দিবেন, নিজেও যেতে পারেন আত্মীয় স্বজনের মাধ্যমে, আমরা এই বিষয়ে হেল্প করবো না, ঠিক আছে না? আচ্ছা, এরপরে কতটুকু গোল্ড আনতে পারবেন? 9 ভরি পর্যন্ত ট্যাক্স ছাড়া 100 গ্রাম। ক্লিয়ার? 100 গ্রাম। হ্যাঁ, 9 ভরি পর্যন্ত বিস্কিট আনতে পারেন, গহনা আনতে পারেন। আর যদি বিজনেসের ধান্দা থাকে, তাহলে বড় বড় বালা পাওয়া যায়, খাসা, দুইটাই 9 ভরি হয়ে যাবে, 3টে এগুলো নিয়ে আসবেন। বিস্কিট কত গ্রাম থাকে? বিস্কিট পাওয়া যাবে, বিস্কিট ছোটগুলো নেবেন আপনি, 100 ভরি উপরে, 100 গ্রামের উপরে নেওয়া যাবে। ক্লিয়ার? একজন আনতে পারেন, পুরুষ হোক মহিলা হোক, সমস্যা নেই, ঠিক আছে না? আচ্ছা, আনার পরে আপনি কি করতে, কোথায় কিনবেন? যেতেও কিনতে পারেন, আপনার ইচ্ছা। এখন মক্কায় আপনার তায়েফ যেতে ইচ্ছা করলো, তায়েফ কি আরেকটা আউট অফ সিটি, আল্লাহ রাসূলকে যে পাথর মেরে রক্তাক্ত করছিলেন, ওই জায়গায় কি আছে? 2-1 উন্নত রাস্তা, বাইরে ইয়ে আছে, মাদার আছে, তারপরে মিকাত আছে, আর কিছু ছোটখাটো জায়গা, আহামরি কিছু নেই, বাট ছোটখাটো কিছু জায়গা আছে, অনেকে শখ ওই জায়গায় যাবে। ওই জায়গায় গেলে আমাদের মোবাইল গাইডকে বলবেন, বাসে গেলে বা প্রাইভেটে গেলে আনুমানিক 60-70-80 রিয়াল লাগতে পারে, ডিপেন্ড করে, বলে দিব উনি গ্রুপে, আপনি চাইলে বলে দিলে আপনি যে সেকেন্ড উমরা চাইলে ওই দিন করতে পারেন, ওখানে আসার সময় মিকাতে ঢুকবে, 30 মিনিট সময় দিবে। সেকেন্ড উমরা কার? জীবিত ব্যক্তি কার পক্ষ থেকে হবে? কার পক্ষ হবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে, ঠিক আছে না? মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে হবে। এরপরে এসে আপনি একটা উমরা করতে পারেন। ওই দিন মুআল্লিম থাকবে না, কিন্তু ওই দিন নিজে চলে আসলাম। এখন আমি মক্কায় বাকি সময়টা কিভাবে স্প্রে করবো? ওই যে বললাম, যাই হবে 1 লক্ষ, জামাত যেন কোনোভাবে মিস না হয়, জামাতটা করবেন। মহিলাদের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, আমাদের মহিলারা এক্সাইটেড হয়ে রাস্তায় দাঁড়ায় যায়, তার সামনে আবার পুরুষ দাঁড়ায়, তার সামনে আবার মহিলা দাঁড়ায়, এইভাবে আমরা পুরুষরাও খেয়াল করবো, আমরা একটু আগে বের হবো। নামাজ আজান দিলাম, বের হলাম, তাহলে রাস্তায় পুরো নামাজে দাঁড়িয়েছে, সামনে মহিলা দাঁড়ায় গেছে, আমরা নামাজটা কেমন হবে? আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য হারামে যাওয়ার চেষ্টা করবো, একটু আগে যাবো। প্রতি অক্ত এভাবে যত ডিস্টেন্সের কথা বলি, এগুলো ভুয়া কথা। কিছু গুটি কয়েক এজেন্সির কথাগুলোকে ব্র্যান্ড করে, আসলে এটা ভুয়া। আপনি প্রতি অক্ত আজান শুনে গিয়ে নামাজ পড়ে আসবেন, এটা 5 স্টার হোটেল, 5 স্টার হোটেলও হয় না এখন, ওটা ঢুকতে দেয় না। আপনাকে একসাথে 2-3 অক্তর মেন্টালিটি নিয়ে যেতে হবে,
তাইলে ঠিক আছে, আমি কাবার সামনে বসবো, কাবা দেখে দোয়া করবো, নামাজ পড়বো, তাওয়াফ করবো, তাইলে আপনি আসর মাগরিব এশা চলে যান, অথবা আসর মাগরিব অথবা মাগরিব এশা, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি প্রতি অক্ত আজান শুনে হোটেল থেকে বের হয়ে হারামে নামাজ পড়ে আবার আসবো, মহের বলুক না ভাই, ব্লক করে দিয়ে। এখন রোজার মাসের মতো ভিড় হচ্ছে এখন, আমার কথা কি বুঝতে পারছেন? আর রাস্তায় ঘাটে যেখানে সেখানে এভাবে দাঁড়ায় যায় না। এই জন্য কি হলো, আমার 2 রাকাত চলে গেল। আসরের সময় যে উদাহরণ বলি, আজান দিয়ে দিচ্ছে, এই সময় বেরিয়েছি, এখন আমার আজান দিয়েছে, এখন আমি নামাজ পড়বো কত? রাস্তা দেখতেছি অনেক লোক দাঁড়াইছে, এখন আমি দেখতেছি না সামনে আর মহিলা টইলে নেই, তাহলে দাঁড়াইতে পারি, কিন্তু মহিলা টইলে করতে তাহলে যাবো না। আর মহিলারা ভুল করেও কিন্তু আপনি মহিলা 5টা পাইছেন, ঢুকে গেছেন, কিন্তু আপনার পাশে আবার পুরুষ দাঁড়ায় গেছে, নামাজ হবে না। তো মহিলাদের জামাত ওই মুহূর্তে জরুরি না, আপনার বাসায় করতে পারে, মহিলাদের বাসায় উপযুক্ত। কিন্তু যেহেতু ওখানে নামাজের সুযোগ আছে মসজিদুল হারামে, ওই পুরোটাই আপনার হোটেলটা কিন্তু হারামের মধ্যেই, ওখানেও ইনশাল্লাহ সব সমান সব পাবেন, টেনশনের কারণ নেই। কিন্তু মনের খায়েশ গেছি পড়বো, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি একটু আগে ভাগে গিয়ে সুন্দর করে রিল্যাক্স, সেই জন্য মহিলারা যেখানে এক জায়গায় বসে ওই জায়গায় বসে না, তাড়াহুড়া করে ঢুকবেন। এই জন্য যদি 2 টাকা ছুটে যায় নামাজ মিস। আমার কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে একটা ব্যাপার। আর বেশি বেশি নফল তাওয়াফ আমরা সব সময় 90% ক্ষেত্রে করি, খালি উমরা করি। ভাই উমরাটা তো নফল। হ্যাঁ ভাই, উমরাটা তো নফল ইবাদত, 1 সফরে 1 উমরা। আল্লাহ রাসূল এটাই করছেন বা বাকিরাও করেছেন। আপনাকে তো একাধিক যদি হয়তো যে তোমরা আসো প্রতিদিন 10টা 15টা করতে, উনি বলতেন, উনি তো বলেন নাই। উনি যেটা বলেন না সেটা আমি করা মানে কি বেশি বোঝা, অথবা উনি জানেন না, নাউজুবিল্লাহ। দুইটাই বেদাত। অতএব এত উমরা না, অত এক্সাইটেড হওয়ার কিছু নাই। নামাজ 5 ওয়াক্তের জন্য জামাতে পড়তে পারেন ইনশাআল্লাহ, তাহাজ্জুদ করেন, ইশরাক করেন, আমি বেশি বেশি নফল তাওয়াফ করে আমার দিন সুস্থ কিছু চাও আল্লাহর কাছে, না ওই দোয়া কবুলটা তো তাওয়াফই হচ্ছে, তো দোয়া কবুলে যায়। আর ইহরামের কাপড় পরে 2 নম্বরই করে নিচে যাওয়ার পক্ষে আবার আমরা না। এখন আপনি প্রথম গেছেন, প্রথম দিন কাবা ধরতে পারেন, এটা ইমোশন আছে, তাহলে আপনি যেতে পারেন ইহরাম করে, সেই ক্ষেত্রে হয়তো বা যাওয়া যেতে পারে, বাট অড টাইমে যাবেন, আরেক ভাইয়ের জন্য সমস্যা না, বোনের জন্য সমস্যা না। আমি কথাটা বলতেছি, হ্যাঁ অড টাইম কোন রাত 2টায় যান, 1:30টায় যান, একদম জোহরের সকাল 9টা 10টার দিকে যান, এই সময়গুলো অড। সকাল 9টা 10টার দিকে অড টাইম, অথবা রাত 11টার পর আবার না, আর রাতে 1টা 1:30টার পরে, আবার 2টা 3টার দিকে আবার ভিড় শুরু হয়ে যাবে। তাহাজ্জুদের লোক যাবে, তাহাজ্জুদের আজান হয়, মানে আজান কিন্তু 6টা, তাহাজ্জুদের আজান হয়, ঠিক আছে না? জানাজার নামাজ পারলে ভালো, জানাজার সালাত সম্পর্কে ধারণা থাকলে ভালো, না থাকলে আইডিয়া নিয়ে যাবেন, প্রতি ওয়াক্তে জানাজা পাবেন ইনশাআল্লাহ। রাত 1টার পরে যেটা বলবেন যে ইহরাম ছাড়া তাও ঢুকতে দিবে না, নিচে দিবে না। ওই যে বললাম, আপনি একবার মনের খায়েশ হলো যে একটু যাবো, আপনি ওখানে ছুবো বা কিছু একটা, তাহলে আপনি আরেকজনের জন্য ক্ষতি না হয়, আপনি অড টাইমে যান। মানে বললাম যে আরেক ভাইয়ের সমস্যা হলে প্রতিবারে যায় না, এটা ঠিক হবে না, ইথিক্যাল, ঠিক আছে না? কারণ ওরা করছে কেন নিয়মটা, যেন আরেকজনের সুবিধা হয়। আমরা এটাকে আল্লাহ তাআলা তো দেখছেন আমাদের। আমি একটু অমন হয়েছিলাম, ইহরামের কাপড় পরে সবসময় যাওয়া যাবে না। সব সময় যাওয়া যাবে, কিন্তু ইহরাম পরলে ঢুকতে দিবে আপনাকে, কিন্তু এটা তো নীতিগত হচ্ছে না। এটা তো ওটা কেন করছে ওনারা, যে আপনি গেলে আরেকজনের সমস্যা হবে, তো ভিড় জ্যাম বেশি হবে। রাতে শুরু গেল তো ইহরাম পরে যেতে। হ্যাঁ না, ওই একটা বা অড টাইমটা বলার কারণটা হলো, আপনি প্রথম গেছেন জীবনে, আপনি কাবা কখনো ছোঁন নাই, ধরেন নাই, দেখেন নাই, কাছে যান নাই, কারণ উমরার সময় তো সুযোগ পাবেন না। এই জন্য আবেগের জন্য আল্লাহর কাছে হয়তো বা অনুমতি নিয়ে যাওয়া যেতে পারে একবারের জন্য, কিন্তু ওইটা অড টাইমে আমি কি ওই ইহরাম পরে যেতে হবে। নরমাল অন্য সময় যাই তখন পাজামা পাঞ্জাবি, হ্যাঁ তখন ঢুকতে দিবেন, ওই এলাকায় ঢুকতে দিবেন আপনি। একটু অন্য মাইন্ড, হ্যাঁ ওই এলাকায় ঢুকতে দিবেন, আপনি 2তলা 3তলা উঠাই দিবেন, ক্লিয়ার? এরপরে তাওয়াফ করবো। তা হাঁটলে সমস্যা নেই, উপরে হাঁটলে একটু বেশি হাঁটতে হবে, প্রতিদিন অন্তত 1টা বা 2টা তাওয়াফ করবেন, সকালে 1টা বিকালে 1টা, শরীরে ফিট থাকবে, ভালো লাগবে, ক্লিয়ার? তাওয়াফ কি ইহরাম ছাড়া নরমাল সিভিল ড্রেসে যা করছেন তাই। সিভিল ড্রেসে তো নিচে তো দিবে না, তাহলে না 2তলা 3তলা বললাম তো, 2তলা 3তলা ছাদে একটু বেশি হাঁটতে হবে, মানে স্টেডিয়ামের মতো, স্টেডিয়ামের মতো নিচের জায়গায় কম জায়গা, উপরে বড় জায়গা, ক্লিয়ার? তা আমরা হাঁটবো ইনশাআল্লাহ, ক্লিয়ার? আমরা তাওয়াফ সাই করবো, তাওয়াফ সাই করলাম, সরি তাওয়াফ করবো, ওই উপর সাইনে নফল তাওয়াফের সিস্টেমটা কি? 7টা চক্কর, 2 রাকাত সালাত, জমজমের পানি, শেষ, এই পর্যন্ত। আর ওই সাফা পারে যাওয়া লাগবে, ক্লিয়ার না? আচ্ছা সাফা মানে তো একবারই, হ্যাঁ ওই সময়। আচ্ছা এখন উমরার সময় বা উমরার সময় আপনি যদি তাওয়াফে সাইতে কোনো সময় আমাদের মুআল্লিমকে হারায় ফেলেন, তাহলে কি করবেন? সহজ বুদ্ধি হলো, আপনাকে বাকিটা নিজে করতে হবে। আপনি ফোন দিলেন, উনি ফোন ধরে না, গাইডকে ফোন দিলেন, নো আমরা ফোন ধরবো না, ফোন দিলেও আপনাকে ট্র্যাক করতে পারবো না, অসম্ভব ওই জায়গায়, একবার ট্র্যাক মিস করলে হবে না। শিডিউল ছাড়া নিজে নিজে, হ্যাঁ তাহলে আপনি নিজের মতো করেন, আপনি ট্রেনিং করে যান না কেন, কিচ্ছু না।
ভেরি সিম্পল জিনিস, সংখ্যাটা ঠিক আছে কিনা। আবার সংখ্যাটা নিয়েও টেনশন কম, যদি আমার 5 বার না 6 বার, তাহলে কমটা ধরে করবেন। মৌলবীর সঙ্গে আমাদের যে একটা শিডিউল থাকবে ওই অনুযায়ী না, আমি বলে দিচ্ছি তাওয়াফের সময় আমাকে নিজে রাইট, ওই তাওয়াফের timing সময় নিজের মনে করো timing আমি করে তাওয়াফের সময় বেশি উইকেট পড়ে বা সাইতে পড়তে পারে, তাওয়াফের সময় আমি হারাই ফেলছি, কি করবো? 3 নাম্বার শিডিউল দিয়ে থাকো, ওই সময় আমাকে না, alert শিডিউল না, থাকবে। মুভ করার সময় আপনি হারাই হারাই যাবেন। ফেলতে পারেন তো। ওনার একটা শিডিউল থাকবে না যে আপনার এই সময় এখানে তোমার একটা শিডিউল দেবে তো। শিডিউল নিয়ে তো উনি নিয়ে গেলেন হ্যাঁ। তাওয়াফে, তাওয়াফ করতে গিয়ে আপনি হারাই ফেলছেন। এখন 3 নাম্বার তাওয়াফে কথার কথা হারাই ফেলছেন, কি করবেন? বাকি 4টা নিজে করবেন। কিন্তু কোনো কিছু ম্যান্ডেটরি না, সংখ্যাটা ম্যান্ডেটরি, যে 7টা হলো কিনা। এখন আপনার মধ্যে কনফিউশন 5 না 6, তাহলে 5 ধরবেন। অথবা ওই সময় নামাজ পড়ে গেছে, কোনো নামাজ পড়ে গেছে, এশা বা কোনো জামাত পড়ে গেছে, তাহলে ব্রেক হয়ে যাবে। তাহলে যে জায়গায় মানে 4:30 হয়েছে, তাহলে আবার 4 থেকে শুরু করবেন। ওখান থেকেই শুরু করতে হবে। হ্যাঁ, আবার কি 4:30 মধ্যে ব্রেক হয়ে গেছে, তাহলে কি করবেন? ওই জায়গায় নামাজ আদায় করবেন। আবার উল্টা যাওয়া যাবেন না, আরেকবার কষ্ট হবে, আবার ঘুরে যাবেন। কিন্তু এটা কিন্তু তাওয়াফের মধ্যে বললো না, পরে আবার ওখানে গেলেন না, এবার আবার 5 থেকে শুরু হবে। নামাজ পড়ে গেছে বলে বুঝলাম না। জামাত পড়ে যাবে তো ব্রেক হয়ে যাবে। হ্যাঁ। জামাত সালাত পড়ে যাবে না, এশা। ওখানেই নামাজ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় কিন্তু ভাগ্যের ব্যাপার, কাবার সামনে জায়গাটা তো সব। ঠিক আছে না? তাহলে আমাদের জায়গা হয়ে গেল, নামাজ ব্যাপারটা জানা হয়ে গেল নাকি? প্রবাবলি তো আপনার হচ্ছে এটা রাতে হবে। এরা বলছে কয়টা? মানে 6:30। সাড়ে তাহলে রাত 10টা পরে রাত কাবার। এই জন্য বলি যে আগে মক্কা ভালো না, সারা রাত জাগতে হবে। এই শরীর নাও থাকতেও পারবেন না, কোনো একটা ভয়ে মানে ভয় কাজ করবে যে মাথায় কাপড় দিয়ে ফেলেছি নাকি, রাতে মাথা ঢাকে ফেললাম কিনা, নিষিদ্ধ কাজ হতেই পারে। তো এত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছেন, আবেগ দিয়ে আগে মক্কা, আল্লাহর ঘর না দেখে নাকি নবীর ঘরে যাবো না, একটা কথা আছে আমাদের, এটা ভুয়া। আগে মদিনা, আগে মদিনা। আমি সবসময় আপনাদের জানার জন্য বললাম আসলে, কিন্তু আমরা মদিনা দিয়ে গেলে গ্রুপ সেল হয় না, খুব কম সেল হয়, সময় লাগে, বুঝছেন? কিন্তু সে বোকা, সে জানে না। আচ্ছা, তাহলে কি হলো? আমরা করে ফেললাম। আমরা তাহলে হারা ফেলে কি করবো? নিজের মতো করে আসবো। এখন বের হওয়ার পরে কোন, আপনি যে রুট দিয়ে ঢুকছেন এই রুট দিয়ে কিন্তু আসতে পারবেন না, আপনাকে বের হওয়ার রাস্তা কিন্তু আলাদা, ওই রাস্তা দিয়ে আসবে। এখন হোটেল কোন দিকে? নতুন, চারদিক দিয়ে মনে হয় একরকম হতে পারে। ভেরি সিম্পল, যেখানে ঘড়িটা ক্লক টাওয়ার সব জায়গায় দেখবেন মনে হচ্ছে এটাই ক্লকটা, ওটার পিছনে আমরা বেরি। আর আমাদের কার্ড দিবে গলায় ঝুলানো, অথবা হোটেলের একটা কার্ড নিয়ে বের হয়ে যাওয়ার সময় সেটা সাথে রাখবেন। আর আপনি গলার কার্ড নিয়ে যাবেন, নাহলে ওই হোটেলের কার্ড নিবেন, হারাই গেলে। ক্লিয়ার? ডলার কার্ডটা কি ওখানকার না, আমরা দিই, আমরা এখান থেকে দিই। ঠিক আছে না? এখনই তো দিয়ে দিবি। দেওয়ার কথা দিয়ে দিতে শোনা, ঠিক আছে না? তাহলে আপনারা যেটা করবেন, ওই সময়টাতে নিজের মতো করে ঘুরে আবার হোটেলে চলে যাবেন। আমার কথা কি ক্লিয়ার? আর হোটেল থেকে আরেকটা নিতে হবে, যাতে হোটেল হ্যাঁ, ওটা হোটেলের নাম লেখা আছে ওখানে, নাম, মোবাইল নাম্বার লেখা আছে, ঠিক আছে? তো হোটেল কার্ড আর কি। আচ্ছা, তাহলে আপনার যেটা হলো, আমাদের জানা হয়ে গেল যে আমরা যদি তাওয়াফ সাইতে হারাই ফেলি তাহলে কি করণীয়। তাহলে আপনাকে নিজে নিজে করে যেতে হবে। আমি মসজিদুল হারামে বাকি সময়টা কিভাবে সময় অতিবাহিত করবো? বেশি বেশি করে আমি কোরআন তেলাওয়াত করবো যারা পারি, পাশাপাশি তাওয়াফ করবো, তাহাজ্জুদ করবো, ঠিক না? আমি ফরজ নামাজগুলো প্রত্যেকটা জামাতের সাথে আদায় করবো, জানাজা নামাজগুলো অনুসরণ করবো, এই কাজটা আমার ছিল। ঠিক আছে না? কেনাকাটা করবো কোথায়? তসবিহ, খেজুর সবাই বলে, মদিনা বলে আসার সময় করা ভালো, মক্কাটা দরকার নেই। ঠিক আছে? তারপরে যেটা হলো যে আমরা কি করব মক্কাতে, তাহলে আমাদের কেনাকাটা করবো কোথায় হলো, গোল্ডের ব্যাপারটা জানা হলো। আর বাকি সময়টা কি করব, এক্সট্রা ওই তায়েফ গেলে কি করণীয়, অথবা জেদ্দা ট্যুরে যদি যেতে চান বলবেন, আমাদের বললাম নিজেও যেতে পারবেন। আর একটা হলো খানা লাগলে কোথায় খাবো বলে দিলাম। আর কি, আর তো কোনো পয়েন্ট মনে নাই, আছে কোনো পয়েন্ট? হোটেলের চেক ইনের ব্যাপারটা তো বলে দিচ্ছি, হোটেলের চেক ইন করে কোনো ইস্যু থাকলে মোয়াল্লেমটা বলবেন, সে আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। আর ওই পয়েন্টগুলো সিলেক্ট হয় জিয়ারের সময়, পয়েন্টগুলো একটা হ্যাঁ, জিয়ারের সময় আপনাকে একটা হোটেলে, আপনাকে গাড়িটা কিন্তু সব হোটেলে যাবে না, একটা হোটেলে বলবো, হয় আপনার হোটেলে সবাই আসবেন, ওনার হোটেলে সবাই আসবে। ঠিক আছে না? আপনারা আপনার হোটেলের লবিতে অপেক্ষা করবেন, আমাদের মোয়াল্লেম গিয়ে আপনাকে নিয়ে আসবে। আর মদিনাতে যেটা হবে, মদিনাতেও আপনি হোটেলের লবিতে থাকবেন, হয় এক হোটেলে হবে, নাহলে 2 হোটেলে হবে, যেটাই হোক, যেভাবে ডিরেকশন দিব ওইটা মানতে হবে। সব আপডেট গ্রুপেই সব গ্রুপ, আপনারা মেসেজ দিতে পারবেন না, নয় আমরা খালি দিব, আমরা শুনবেন। ঠিক আছে? আচ্ছা, যে কোনো ইস্যু হলো ওই আমাদের ইয়েকে ফোন দিবেন। এখন আরেকটা হলো যে আপনার কোনো কারণে বলছেন একটা ইস্যু হয়েছে, আপনার ওই গেস্টকেও আমাদের মোয়াল্লেমটা বলছেন, কত গ্রুপে হয়েছে যেটা, যে একজনের নাকি টয়লেটের লকটা ধরে না, ইকোনমি প্যাকেজ মদিনায় হয়েছে হোটেলে, তো উনি হোটেলে গেছে, হোটেলের রিসেপশন পজিটিভ রেসপন্স করে না, ইকোনমি হলে যা হয় আর করে নাই, ভালো কথা। পরে আমাদের ঢাকা আমাদের মোয়াল্লেম বলছেন, মোয়াল্লেম গাইড বলছেন ঠিক আছে, আমি তো দূরে আছি, আমি যাবো, কারণ ওটা ওই প্রান্তে,
মদিনার হোটেল যারা ইকোনমি প্যাকেজ, ওটা বেলাল মসজিদের প্ল্যানটা আমাদের কাছ থেকে মার্কাজিয়া 90 এদিকে 15 মিনিটের ডিস্টেন্স মিনিমাম থাকে। তো ওই জায়গাটাতে বলছে যে আমি আসবো সময় করে, বাট উনি এর মধ্যে অনেক খেপে টেপে অস্থির। এরপর নাকি গেছে পুলিশ নাকি ধরাই দিল, অনেক কিছু। হ্যাঁ, এগুলো আর বললাম না, এই জাতীয় কথা চলে আসছে। ভাই ইকোনমি তো লকেই সমস্যা হবে, তাই না? একদম সহজ বাংলা, আমি আপনার হোটেলটা কিনছি পার নাইট 500-600 টাকা দিয়ে, আমি দেখি কয়টা কার কি হবে। আপনি তো এটাই পেমেন্ট করছেন না, আপনি 1,20,000 টাকা মিলাই নেন, এটা তো স্বাভাবিক জিনিস একটা। তাছাড়া আমরা বলিনি যেটা হবে, এ পর্যন্ত হয় না, রেয়ার। কিন্তু সবরে থাকতে হবে তো, সবরে না থাকে আমি একদম অস্থির হয়ে গেলাম, গিভ এন্ড টেক হিসাব করলাম, তাহলে তো হলো না। তাহলে এই জিনিসগুলো হলো। এরপর আমরা মক্কা থেকে মদিনা যাব, বাসে উঠবো। বাসটা যাওয়ার সময় আপনার কাছে মনে হবে যেটা অটোর মতো চলে। কিসের মতো? অটো স্পিডে চলে। অটো স্পিডে চলে বলতে কথার উদ্দেশ্যটা হলো যে আসলে বাসটা ওখানে এত স্মুথ রোড, স্পিডে চলে বুঝতে পারবে না। দ্বিতীয় হচ্ছে বাসগুলো খুব সুন্দর, বুঝতে পারবে না। 3 নাম্বার পয়েন্ট হলো যে ওখানে 100-এর উপরে বাসগুলো চালানো যাবে না, নিষেধ। কিন্তু প্রাইভেট কারগুলো ওভারটেক করে চলে, ওরা 200-250 চলতে পারে। যদি যায় ওখানে মানুষ কোন মামলা করে না, অটো ক্যামেরা দিয়ে মামলা হয়। ওই জন্য আপনারা অনেকে যারা নতুন যাবেন তাদের মধ্যে বিরক্ত লাগতে পারে, কিন্তু বিরক্ত লাগার কিছু নাই। আমার কথা বুঝতে পারছেন? বাসের স্পিডটা কমই হবে। আর জিয়ারা টাইমিংটা বলে দিচ্ছি, মেনটেন করবেন। এরপরে আমরা চলে গেলাম মদিনা। ইনশাআল্লাহ মদিনায় যাওয়ার পরে আমার কাজ হলো কি, প্রথমে গিয়ে আমার যদি কোনো ফরজ সালাত থাকে সেটা আদায় করবো। আর দ্বিতীয় কাজে হচ্ছে আমরা মসজিদে ঢুকে 2 রাকাত দুপুর মসজিদ করবো। এরপর নবীজি রোজা মোবারকে গিয়ে সালাত, পুরুষরা যেতে পারবো, মহিলারা তো কবরে যাওয়া নিষেধ। বাকি কবরস্থানের প্রতিদিন নরমালি বাদ আসর এবং বাদ ফজর খোলে। যদি কবরস্থান দেখার ইচ্ছা হয় আপনারা এই সময়টাতে যাবেন, নামাজের পরপর যাবেন, ঘুরে আসতে পারবেন। আর রিয়াজুল জান্নাহ, আল্লাহ রাসূল যেখানে সাহাবীদের নিয়ে বসতেন, জান্নাতের টুকরা পড়ে যে জায়গাটা, ওই জায়গাটার অ্যাপয়েন্টমেন্ট লাগে। আমাদের ভিডিও আছে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আমরা দিয়েছি গ্রুপে। যারা গ্রুপে নতুন জয়েন করছে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে, নিজে নিজে মোবাইলে ভিসা নাম্বার দিয়ে করে নেবেন ইনশাআল্লাহ। এটা বোনাস। আর আমরা একটা ইনশাআল্লাহ দিব, বাট আমাদেরটা টাইমিং মিলে না, বা আগে পরে হয়, অথবা পুরুষ পায় মহিলা পায় না, মহিলা পায় পুরুষ পায় না, এরকম মাঝে মাঝে হয়েছে। খুব কম হয় যদিও, বাট হয়। আমার কথা বলছেন, এই জন্য নিজেরটা নিলে তো লস নেই, দুইটা হলো। আর আপনি নিজে যখন নেবেন রিয়াজুল জান্নাহ, রাতে নেওয়ার চেষ্টা করবেন, দিনের বেলা জিয়ারা টিয়ারা পরে যেতে পারেন। আমার কথা কি ক্লিয়ার? মদিনা জিয়ারাও সেম, সকালে উঠবেন। বাট মদিনা জিয়ারা বের হওয়ার সময় অবশ্যই আপনি ওযু করে বেরোবেন। কারণ আমরা জানি হয়তোবা যে কুবা মসজিদে যদি আমরা ঘর থেকে বা হোটেল থেকে ওযু করে সালাতের নিয়তে বের হই এবং ওখানে গিয়ে 2 রাকাত নফল সালাত আদায় করি, তাহলে আমরা কবুল উমরার সওয়াব পাবো ইনশাআল্লাহ। এই জন্য শুধু ওই জিয়ারার দিন না, প্রতিদিন অন্তত 1-2 বার আমরা কুবা মসজিদ যাবো ইনশাআল্লাহ। হেঁটে যাওয়া যায়, খুব সুন্দর রোড করছে, এখন রোমান্টিক রোড করছে, রাস্তা করছে। আপনাদের হোটেলের ঠিক পিছনে, যারা বেলাল মসজিদ থাকবেন ওখান থেকে পাশেই, আপনাদের আরো কাছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে যারা থাকবেন তাদের ডান পাশে, ওখান থেকে বললেই দেখাবে। প্রতিদিন অন্তত সকালে, ওখানে বাসও আছে কিছু। বাসটা আগে ছাড়তে হচ্ছে যে ফ্রন্ট মেইন রোডের পাশে, 5 রিয়াল নিত আপ ডাউন, ঠিক আছে? মানে কন্টিনিউ বাস যায়, কন্টিনিউ আসে। আপনি টিকিট কাটলে একবার যেতে করে আসতে, অথবা ট্যাক্সি নিয়ে গেলে 10-15 রিয়াল নেবে, 4-5 জন গেলে 20 রিয়ালে চলে যেতে পারবে, ঠিক আছে? ওই জায়গায় একসময় আসরের পর প্রতিদিন গেলেন, বা রাতে এসার পর গেলেন, ফজরের পর গেলেন, হাঁটাও হইলো, ওখানে তো তাওয়াফ নেই, হাঁটাও হইলো, একটু আপনি সালাত আদায় করে আসেন, ঠিক আছে না? মদিনা এটাই আমল। আর কি নরমাল তাহাজ্জুদ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, না ফরজ নামাজগুলো জামাতে করবেন, এই কাজ। মদিনা 1 রাকাত কত রাকাতের সমান? 50 না, 1000। 50টা ভুল। এটা মক্কা হচ্ছে 1 লক্ষ, মদিনা 1000। মক্কার সাথে কিছু মিলবে না। এরপরে হচ্ছে আকসা, আল আকসা হচ্ছে কত? 500। আলহামদুলিল্লাহ আমিও আল আকসা গেছি, আল্লাহ নিচে আমরা গ্রুপ নিয়ে গেছি, ছিলাম, মাগরিব জামাতে পড়ছি, এশা পড়ছি, রাতেও ছিলাম, 2 দিন পড়ছি গত বছর। তো এই হচ্ছে 500, এই ছাড়া আর কোনো মসজিদে এই সুযোগ নাই। তো মদিনাতেও আমরা পড়তে পারি, ঠিক আছে? বেশি বেশি নামাজ পড়বো, কেনাকাটাও করবো। কোথায়? খেজুর জিয়ারার সময় অনেক সময় খেজুর বাগানে নেয়, বাট প্রাইসটা হাই থাকে তুলনামূলক। দেখতে যেতে পারেন, যদি নেওয়ার সুযোগ থাকে নিলে নেয়, কিন্তু আমাদের প্যাকেজে নাই লেখা, অনেক সময় গাড়ির ড্রাইভার নেয়। আর দ্বিতীয় কথা হলো যে আপনাদের ওখানে আপনাদের হোলসেল মার্কেট আছে, বেলাল মসজিদের আশপাশে অনেক পাবেন, এদিকেও পাবেন। একটা খেজুরের, আপনি স্ট্যান্ডার্ড হোটেল থেকে বের হলে ডান পাশে জিজ্ঞাসা বললে দেখাবে। আর এমনি অনেক দোকান আছে খেজুর, কোন খেজুর নিবে, যেটা সবের তলা 80 টাকা। আচ্ছা, এরপরে হলো আমি কি করবো, জানামাজ যেখানে এখন সব, আগে বাঙালি মার্কেট যেখানে ছিল ওই জায়গাটা এখন বেলাল মসজিদের সাইডে চলে গেছে। আপনারা ওই জায়গায় যাবেন, যারা ইকোনমি তারা কেনাকাটা করে মজা পাবেন, ওখানে সব, ঠিক আছে, কম বাজেট। ওই জায়গাতে আমরা আপনাদের মতো জানামাজ
বা কি কি নেবেন না নেবেন ওখানে কেনাকাটা করতে পারেন, ঠিক আছে না? কেনাকাটা করবো। আর এখন আপনারা চাইলে একটা ট্রাভেল স্কেল নিতে পারেন, যে ডিজিটাল পাওয়া যায়, 300-400-500 টাকা নেয় ওজন মাপা। যদিও হোটেলে থাকে বা অনেক সময় থাকে না, আবার লাগেজ টানতে হয় উঠাইতে হয়, একটা থাকলে লস নেই। বাসায় এসে ব্যাটারিটা খুলে রাখবেন, ওটা অনেকদিন টিকবে। ব্যাটারি রাখলে কিন্তু শেষ, ঠিক আছে? তাহলে আমরা ওটা রাখতে পারি, দেখে ওজন অনুযায়ী জিনিসপত্র সাজাবো। আর আসার সময় আমি জমজমের পানি কিনবো। কোথায় কিনবো, নিবো কোথায়? জমজমের পানি হচ্ছে এয়ারপোর্টে। এটা লাগেজের ওজনের সাথে সম্পৃক্ত না, এটা আলাদা। কার্টুন, সাদা কার্টুন দেয়। ওই যে মার্কার পেন নিতে বলছিলাম, লেকচারের শুরুতে বলছিলাম না, মার্কার পেন দিয়ে ওখানে একটা সাইন দিব, যেন ঢাকা এয়ারপোর্টে বেল্টের মধ্যে সব সাদা দেখায়। আপনার ট্যাগ, নাম যা লেখেন, রহিম, করিম, যেখানে রহিম লেখছেন এটা যদি ভিতরে পড়ে যায় এটা দেখাইতে যাবে না। আমার কথা বুঝছেন না? বুঝেন না? এই জন্য মার্কার দেয়। আমি যেটা কি করি জানেন, চারদিক দিয়ে, সব দিক দিয়ে যত সাইড আছে সব সাইডে গোল্লা মারা দিই। মানে যে দিক দিয়ে ওটা থাক না কেন, আমার গোল্লাটা আমি দূর থেকে মিষ্টিটা দেখতে পাই, এটা আমার। আপনি গোল্লা দেন, ক্রস দেন, আপনার ইচ্ছা নাম দেন, বাট আপনি কিছু দিয়ে, না হলে কার পানি কারটা নিয়ে টান মারছেন, সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার? জমজম এটা কোথায় নিব? সবাই সব মিল ভাই, সবার পাসপোর্ট যদি একজন নিয়ে যান, সবার কাছ থেকে টাকা নিয়ে, ভাই আমরা 30 জন, ওই এখন মানে 17 রিয়াল না কত রিয়াল, না 12 রিয়াল মানে 13 রিয়াল করে এক একজন লাগে, দিবেন। দিয়ে আপনাকে ট্যাগ দিব, ওই ট্যাগ দিয়ে আবার জমা দিবেন পাশে, দিয়ে পানিটা একটা ট্রলিতে নিয়ে নেবেন, সবারটা একসাথে। অথবা আপন আপন নিতে পারেন, আপনি 5 জনেরটা 5 জন করবেন, দিয়ে দিবেন, একজনের পাসপোর্ট দিলেই হবে। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি জানা হয়ে গেল আমাদের জমজমের পানি কোথায় নিব, এয়ারপোর্টে। কয় লিটার? 5 লিটার নিব। কয়টায় নেওয়া যাবে? একজন একটা। এখন আপনার মনে চাইছে আমি একটু বেশি পানি নিয়ে আসবো, চাইতে পারো তো? এটা চোরামি বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি করি পার্সোনালি, এখান থেকে কষ্টে নিয়ে যাই, এই সাইডে নিয়ে যাই। আর ওখানে যে পানি খেয়ে ছোট বোতলগুলো, এগুলো ফেলে দিই না, রেখে দিই। পরে আসার সময় কি করবো, যে 5 লিটার পানি কিনে নিই, কারণ হারামে পানি ভরে আনা খুব ডিফিকাল্ট। আপনারা আনতে পারেন সময় থাকলে, আমি তো আসলে কাজে যাই, হারামে নামাজ ছাড়া থাকা হয় না, কম থাকা হয়, ব্যস্ত থাকি। এই জন্য যেটাই করেন, ক্যান কিনে নিতে পারেন, অথবা 5 লিটার পানি পাওয়া যায় জমজমে, 15-20 লিটার নিবে, অথবা হারাম থেকে ভরে নিয়ে আসলে। হারামে কিন্তু সব পানি জমজম না, যেটা লেখা আছে জমজম ওইটাই জমজম, বাকি যেগুলো ড্রিঙ্কিং ওয়াটার এগুলো সব নর্মাল ওয়াটার। ক্লিয়ার? তো এইখান থেকে আপনারা কি করবেন, মসজিদুল নবীর ভিতরে জমজম, বাইরে জমজম জীবনে দেয় না, নর্মালি খুব কম। আর মসজিদুল হারামের মেইন গেটের পাশে কিছু থাকে, বাইরে যে বুথগুলোতে থাকবে হাম্মাম বা টয়লেটের সামনে, এগুলো ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? জমজম না। তো জমজমের পানিটা কি করতে পারেন, ছোট ছোট পানির বোতলগুলো, বড় বোতল ভরবেন না, লাগের চাপে ফেটে যাবে। ছোট ছোট এগুলো চাপ কম পায়, এগুলো ভরে নিলাম, ভরে নেওয়ার মুখ কাটা লাগাই দিলাম, লাগানোর পর একটু মুখটা মুছে রেখে দিলাম, শুকাই মানে একটু রাখলাম, এরপর পুরো কস্টেপ দিয়ে দিলাম। আমি করি এটা কেন, তাহলে মুখটা একটু টাইট হয়, ঠিক আছে না? এরপরে ট্রলির মধ্যে কি করি, প্রথমে ইরামের কাপড় টাপড় দিলাম, দিয়ে আবার 1 সিরিয়াল দিয়ে দিলাম। 1 সিরিয়াল দিলে 10 লিটার ঢুকে যায় ছোট বোতলগুলো, নাহলে 5 লিটার ঢুকে। এরপর আবার এক স্তর পানি, আবার আরেক স্তর দিই। ছোট ট্রলি নেবেন, এইটুকুর মধ্যে দেখবেন 5 কেজি কাপড়, 20 কেজি পানি। আমি কম বেশি প্রতিবারে 20-30 লিটার নিয়ে আসি, আমার লাগে, আমার যে পানি ভরা আছে, আপ্যায়ন করে পানি দিই, ঠিক আছে? তো আপনারা চাইলে এইভাবে আনতে পারেন, ধরা পড়লে আমার দোষ নাই। এটা পানি আনা ঠিক না, পানি লাগে যে পানি ঢুকানো লিকুইড কিছু নিষেধ, আপনারা জানেন। ছুরি কাঠি যাওয়ার সময় যদি ছুরি কাঠি কিছু নিয়ে যান, চুল কাটতে হবে না, চুল উনি কাটে, তারপর আপনারটা কাটবে, মাহারাম পুরুষ কাটবে। আপনি কেটে রুমে যাবেন, যাওয়ার পর উনি ওই ময়লার ঝুড়ির পাশে চুলটা ধরে 1 ইঞ্চি পুরান কেটে দিন। কেচি এখানেও নিতে পারেন, ওখানেও কিনতে পারেন। এখান থেকে যদি নেন, হাতে নেওয়া যাবে না, কোথায় নেবেন? লাগেজে। ক্লিয়ার? আর ট্রাভেল অ্যাডাপ্টার পারলে নিয়ে যাবেন, 2 পিন 3 পিন থাকে, ল্যাপটপ থাকলে যেন আরো সুবিধা হয়, ঠিক আছে না? এগুলো নিয়ে যাবেন। আতর, মেসওয়াক নিতে পারেন, যা করবেন তো 1 লাখ মেসওয়াক অভ্যাস থাকলে ভালো, নাহলে 14 দিন অভ্যাস হয়ে গেল, ঠিক আছে? কাপড় কিন্তু বলে দিয়েছি যে আমরা ধোয়াধুয়ির ফাংশনে যাব, নিয়ে যাব। আর আসার সময় আমাদের মোয়াল্লেম আপনাদের বাসে তুলে দিবেন, সেটা তুলে দিয়ে আপনারা এয়ারপোর্টে গেলেন, আমাদের সার্ভিস ওখানে ক্লোজ। এরপর আপনাদের ওই পাসপোর্ট দিয়ে আপনার মতো করে আপনি ফ্লাইটে চলে আসবেন ইনশাআল্লাহ। লাগেজগুলো আপন আপন, হ্যাঁ, লাগেজগুলো এটা বলে দিয়েছি লেকচারের শুরুতে, আপনার লাগেজ আপনাকে তুলতে হবে, আপনার লাগেজ আপনাকে নামাতে হবে, লাগেজে কিছু। এখন আপনি বৃদ্ধ অথবা আমার ব্যাক পেইন আছে, অনেক কিছু আসতে পারে, তখন আমরা করতে পারি। কিন্তু ওই জায়গায় গেলেই সমস্যা, মানে সবার সমস্যা, ভাই আমি হাঁটতে পারি না, আমার কাছে বাসা লাগবে, এটা একটা কমন কথা আমরা শুনি। তাই আমার কাছে মনে হয় যে আমাদের সব আমরা যাত্রী বেশিরভাগ অসুস্থ। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু জেরির কথাটাই বললাম, কিন্তু আসলে আমরা সবাই 15-20 মিনিট হাঁটতে পারি, কোনো ঘটনাই না। উনিও পারবে 30 আধা ঘন্টা হাঁটতে, কিচ্ছু না এগুলা। উনি 30 মিনিট এখানে হাঁটতে না পারলে হজের সময় 25 মাইল কেমনে হাঁটে, 25 কিলোমিটার কেমনে হাঁটে? শুনছেন নাকি? হজের সময় হাঁটার বাইরে কিছু আছে? যারা হজ শুনছেন বা জানেন,
20-25 কিলোমিটার তো কোনো ঘটনাই না, তাহলে আপনি আবার 20 কিলোমিটার কেমনে আনেন? আমার কথা বুঝতে পারছেন? এগুলো কিছু না, এগুলো করতে পারবেন স্যার। কার কি প্রশ্ন আছে বলেন? ওখানে গেলে আটা এমনি হয়ে যায়। কার কি প্রশ্ন আছে বলেন? হোটেলের আশেপাশে মোবাইল সিমের কথা বললে ওনারটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। যেখানে ইকোনমি হোটেলগুলো, ওইটার আশেপাশে কি খাবার হোটেল আছে? হ্যাঁ, এভেলেবেল। ওখানে বেশি খাবার আছে, ইকোনমিতে বেশি খানদান আছে, পান সুকের জর্দা আর সোনো পাউডার সব পাবেন। বাংলা খাবার বাংলা মানে যে দেশীয় খাবার, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রুটি পরোটা ভাজি, বা দেশে যা খাই, করলা ভাজি, মাছের ডিম, সব। তাহলে এটাই বেটার, নিজের ইচ্ছা মতো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিলে খরচ কম হয়, নিজের মতো খাওয়া যায়, গরম গরম খাওয়া যায়। নাইলে খাবার যদি রুমে নেন তাহলে আপনি আটকায় গেলেন, আপনাকে জোরে আসতে হবে আরাম থেকে। আর আপনার যদি মনে চলে এখন তাওয়াফ করতে ভালো লাগতেছে, খাবার সামনে ভালো লাগতেছে, একটা বার্গার কিনে খেয়ে নেন না, না খান বিস্কিট একটু খেয়ে নেন, পরে এসে খান, একটু রুটি খান, একটু এক্সপ্লোর করেন লোকাল ফুড, একটু ফার্ম খান বা একটু মেহেন্দি খান, খান না? এগুলো কেন খাইতে হবে ভাতটা, সেই তথাকথিত ভাত বুঝতে। আর হচ্ছে থেকে এয়ারপোর্ট থেকে ওই যে বাসের মানে অ্যারাইভাল টাইম থেকে ওই বাস ওয়েট করবে, এটা কতক্ষণের ডিসটেন্স, মানে টাইমটা? 2 ঘন্টা ম্যাক্সিমাম। ঘন্টাখানিক অ্যারাইভেল থেকে চলে যাওয়া 1.5 ঘন্টা মনে হয়, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার হ্যাঁ, মধ্যে 1.5 ঘন্টা complete। শেষ। দেখা যায় যে ভিতরে কেউ সিম কেনা এদিক সেদিক চেষ্টা করছে একসাথে। না, ওর পার্কিং এর টাইমিং থাকে তো, ওইটাই ওর বলতেছি time- যে ওকে বাসটা 1.5 ঘন্টার পর আর থাকতে দিবে না, অ্যারাইভাল টাইম থেকে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা সময় ম্যাক্সিমাম, পাওয়া যাবে। ম্যাক্সিমাম। আচ্ছা, এখন হচ্ছে সিম কার্ড কি কিনবেন, ওখানে কোম্পানি অনেকগুলো আছে, জায়ান্ট অ্যান্ড এটা সেটা, বা তার মধ্যে এসটিসি, সুগার টমি সুগার, এসটিসি এবং মোবাইলি, এই দুইটা কোম্পানি তুলনামূলক বেটার। এবং ওখানে সিম কার্ড কিভাবে সেল হয়, প্যাকেজের উপর। প্যাকেজ কি, ইন্টারনেটের সাথে সম্পৃক্ত, কত লোকাল, কত মিনিট এবং কত জিবি ইন্টারনেট, এটার উপর বেস করে। কোথায় কিনবেন, রাস্তাঘাটে হাজার হাজার বুথ পাবেন, আপনার হোটেলে হারামে যাওয়া আর সময় যে কোনো খান থেকে কিনবেন, পরে কিনবেন, ঠিক আছে? উমরার শেষে রিল্যাক্সে কিনে ফোন দিবেন। ওখান থেকে ফোনে কমিউনিকেশন অনলাইনে করার উপায় কি, সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে মেসেঞ্জার। ইমোটা উল্টা পাল্টা ছবি মুভি আছে, এটা পছন্দ না, আমি ইউজ করি। আপনারা যেটা করতে পারেন মেসেঞ্জার। যে পানি যেটা বলেন ইয়েতে বললেন ওটা কি স্ক্যানে ধরা পড়বে ছবি? না, স্ক্যানে আসবে না, ওই লাগেজ দিলে চলে যাবে। স্ক্যান ওরা দেখে, ওরা ইউজ টু যে পানি নেয় সবাই, বা পানিটা এমন ভাবে বললাম কেন যেন পানিটা আরেকজনের ক্ষতির কারণ না হয়। এটার অভিজ্ঞতা আছে, লাগেজ ফাটে গেছিল, সেটা আমার উপর আবার চাপছে। আমি ছিলাম শেষে গ্রুপে, 81টা লাগেজ ছিল, বুঝছেন, জানে মানে ছিল। পরে লাগেজ খুলে আবার চাবি তো আমার কাছে নাই, আবার মানুষের ভিতরে খুলবো কি না কি আছে ভিতরে, পুরো ওই সহ আমরা র্যাপিং মারিয়ে দিয়েছিলাম। আবার টাকাও নেই, ক্যাশ, বহুত কাহিনী হয়েছে। তবে এরকম পানি নিব না, ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে কোন? আর আপনার এই গ্রুপের মধ্যে কি মানে এর আগে যাওয়া আছে, এরকম কেউ আছে? তার এই নাম্বারটা শেয়ার গ্রুপটা আমরা রাখি বলতে পারবো না, তাহলে ওই যে অনেকে আসে না ডাকেন, ওকে জিজ্ঞেস করি। যে সেকেন্ড আচ্ছা, এখানে যে আমাদের এখানে টোটাল গ্রুপে 30 জন, এর মধ্যে আমরা দুইটা এখানে 9 জন মনে হয় কসমিকের, না? কসমিক একটা এজেন্সি, ওনার আছে 9 জন, 9 জন হাজির আছে। মূলত আমরা 2 জন মিলেই গ্রুপটা করতে চাইছিলাম, যেহেতু মার্কেট একটু খারাপ, একজনের এক গ্রুপ পরপর হয় না, বাট ওনার 9টা হয়েছে, বাকিটা আমাদের। আর আমাদের বলতে আবার এখানে আমাদের বিভিন্ন এজেন্সি মিলেই আছি আমরা। অ্যাকচুয়ালি এই গ্রুপটা হচ্ছে আমাদের একাধিক এজেন্সি, বাট সার্ভিস যা আছে তাই। এখন কেউ এখানে আমার একটা কনসার্ন আছে, কনসার্নটা কি, আমার এর আগে একটা ঘটনা ঘটছে। আমরা এজেন্সিকে নর্মালি একটা সার্টেন অ্যামাউন্ট, ছোট একটা ফিগার আমরা প্রফিট শেয়ারিং করি। আমরা ক্লায়েন্টকে খুব কম আছে ডিসকাউন্ট দিই না, কারণ আমাদের যে পরিমাণ সার্ভিস আর মার্কআপ পোষায় না, আমার কথা বুঝছে? তো আমরা যে কারণে প্রফিট শেয়ারিং করি এজেন্সির কাছে। এই এজেন্সি আবার কি করছে, ওইটা না নিয়ে পুরো ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে, ওইটা নেয় না নিয়ে কথার কথা যে আপনার প্যাকেজ 1,20,000, আমি ওনার কাছে 1,15,000 দিচ্ছি, ও ক্লায়েন্টকে দিচ্ছে 1,15,000, আপনি আবার আমার কাছে নিচ্ছেন 1,20,000। তো আমি তো নীতি নির্ভর, নীতিতে ইয়ে করি না, কারণ ওই এজেন্সির কাছে যদি আমি আবার ওই রেটে বেচি, উনি তো আরো রেট বাড়াবে, তখন তো এক গ্রুপের 2 কথা হবে। এই জন্য আমরা বলি যে আমাদের রেটগুলো সেল করে, আমরা যে সার্ভিস চার্জ নিচ্ছি আমরা 50-50 করে, এরকম একটা ব্যাপার। উনি ভদ্র মানুষ, উনি আবার এটা অর্ধেক করে ফেলছে। করার পরে এই ক্লায়েন্ট গেছে নেগেটিভ হয়ে। আমাদের কত রকমের যে অভিজ্ঞতা ভাই। হ্যাঁ, ওই ক্লায়েন্ট এসে বলে যে ভাই আপনার এই রেট, উনি এই রেট, আমি এই রেট, ঠিক আছে, আমরা এই কাহিনী করে বেড়াইছি। তো এই কারণে এজেন্সির মধ্যে এটা হয়। আর আরেকটা বড় সমস্যা ফেস করি আমরা, যে এই যে আমি এতক্ষণ লেকচার দিলাম, এতগুলো আলোচনা হলো, আমার মনে হয় যে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন প্যাকেজ সম্পর্কে। আশা করি আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ নেগেটিভ তেমন কিছু আসবে না, আসলে ওইটা আবার নিজে নিজে রিসিভ করতে পারবেন।
কিন্তু হয় কি ওনারা আমাদের মতো ওনারা বলবে আরে বিশাল হোটেল, সুন্দর হোটেল, দেখেন না কি সুন্দর ছবি মুভি, সুন্দর ছবিটা ওনাকে হয়তো বা দেখাইছে, অসুন্দরটা দেখায় নাই, হতে পারে। তখন উনি নেগেটিভ হয়ে যান। এই কারণে ওনার গেস্টের দোষ নাই, কিন্তু গেস্ট তো জানে না, গেস্ট তো ওই মনে করেই দিচ্ছে। আমাদের এখানে আমি শুনছি কালকে আমাকে কে বললো, আশিক না কে বললো, একটা এজেন্সি একটা দুইজনকে বলছে ওকে নাকি স্ট্যান্ডার্ড প্যাকেজ বলে দিচ্ছে, কিন্তু সে তো নিশ্চয়ই ইকোনমি, আপনি বলেন না সে নিশ্চয়ই ইকোনমি, তার নাম বলা যাবে না। সে আমি শুনলাম, উনি বললেন মনে হয় আমার কাছে, কিন্তু উনারটা কি হবে বলুন তো, এডুকেটেড ফ্যামিলি এই গ্রুপে আছে, উনি নিশ্চয়ই স্ট্যান্ডার্ড মনে করেন, উনাকে বলছে হ্যাঁ স্ট্যান্ডার্ড ভালো 3 স্টার হোটেল। আমি শুনছি, আল্লাহ মালুম, আমি সত্য জানি না, যেহেতু আমার শোনা কথা, বাট যদি এটা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিত্ব বেচারার তো দোষ নাই, আবার কত টাকা নিচ্ছে সেটাও আমরা জানি না। এই কারণে এই প্রবলেম গুলো হয়। কিন্তু ক্লিয়ার করে বলি স্যার, মানে হয় কি বিষয়টা, ওই স্ট্যান্ডার্ড জানে উনি, সবচেয়ে বড় অ্যালার্মিং বিষয় হচ্ছে স্ট্যান্ডার্ড জানে উনি, ইভেন আমাদের স্ট্যান্ডার্ডের যে হোটেল সেটা উনি জানে, এবং অ্যামাউন্ট ওইটা তাহলে যাই কিন্তু সেল করছে ফোনের ভিতরে। আচ্ছা যাই হোক, তো ওইটার যে কনসার্নটা হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তি গিয়ে তো ওনার আপ টু দ্য মার্ক হবে না, স্বাভাবিক ভাবেই তো একটা ইস্যু আসবে, তাই না? আমি আপনাদের মধ্যে ক্লিয়ার করে দিলাম, বা আমরা সেলস যারা থাকে আমরা কিন্তু ডে ওয়ানে দেখাই, বলে দিই, তখন হয় কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এসে আবার আমাদের সমস্যার সুবিধা হলো কোথায়, আপনি যদি উনার নামে একটু বলেন, আর আমার যদি বিপক্ষ পার্টি না, আমি দুইটা মারে দিই পয়েন্ট, আপনি আবার আরেকটা পয়েন্ট দেন, এইটা খুব মজা পাই আমরা। কেন পাই? শয়তানি মজা দেয়, তাই না? আমি কিন্তু সত্য কথাই বললাম, এরকমই তো হয় না? মহিলাদের তো বলাই লাগবে না, 3টে হলে হয়ে যাবে, হবেই বদনাম হবে, কোনো সুনাম নাই, রেয়ার। তো এই কারণে আমাদের এই প্রবলেম গুলো ফেস করতে হয়। তো যাই হোক, আপনারা যে কয়জন আসছেন ভাই, আপনারাই হচ্ছেন এখানকার মুআল্লিম, আপনারাই হচ্ছেন আমাদের পুরো গ্রুপের গ্রুপ লিডার ইনশাআল্লাহ। কেন? আল্লাহর জন্য। দিন শেষে আমরা মুসলিম ভাই, ইনশাআল্লাহ আমরা যে কথা বলছি, যে লেখা আছে, কোনোটাই ব্যত্যয় পাবেন না। কি পেতে পারেন এগুলো বলে দিয়েছি এতক্ষণ, তাই না? কারণ এটা কেন পাবেন, এটা মানটা এরকম বা ফরম্যাটটা এরকম। এখানে থাইল্যান্ড, মালয়েশিয়া না, ওরা এতটা বেশি ট্যুরিজম মেন্টালিটি না, কোনো কিছু না, সব সিস্টেম গুলো উল্টা উল্টা। মান্দাতের আমার এখনো হজের পাসপোর্ট রাখে দেয়, জানেন তো, যারা হজে গেছে জানেন, 40 দিন পাসপোর্ট রাখে ওদের কাছে, সেই অ্যানালগ আছে কয়েকশো বছর আগে। পাসপোর্ট আমার নিবে কেন? আধুনিক যুগে ই পাসপোর্ট বেড়ে গেছে যে জায়গায়, তাই না? এখনো সে জায়গায় আছে ওনারা। এই কারণে এই প্রবলেম গুলো হতে পারে। তাছাড়া আমরা সবুজ পাসপোর্ট ওদের কাছে খুব নগণ্য, ওখানকার ম্যাথর সুইপার ঝাড়ুদার সব আমরা গেলে দেখবে, ঠিক আছে? জাতি হিসেবে থাকেন একটা ভ্যালু, ওই ভ্যালুটা আমার। ইন্দোনেশিয়া যেখানে অনারেবল ভিসা দিলে, সেখানে আমি এজেন্সি, মানে আল্লাহ আমার এত দেশ ঘুরেছে, আমার ইমিগ্রেশনে 15 মিনিট আমাকে ইন্টারভিউ দিচ্ছে, ভিসা নিয়ে গেছে এখান থেকে। কেন? ওই যে রোহিঙ্গারা কয়েকদিন আগে গেছে, এখন তো বন্ধ, 14,000-16,000 টাকা ভিসা করতে লাগে। আরো অনেক দেশ তো ভিসা দিচ্ছে না, শুনছেন মনে হয়, দুবাই দিচ্ছে না, উজবেকিস্তান দিচ্ছে না, অনেক দেশ বন্ধ করছে, ইন্ডিয়া দিচ্ছে না। যাই হোক, এই হচ্ছে কনসার্ন, আপনারা এটা মাথায় রাখবেন।